জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুন্দর সুস্থ রয়েছো যে যেখানেই আছো। আমাকে একটু জানিয়ে দিবা যে সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবা, তাহলে আমরা শুরু করতে পারবো আমাদের আজকের যে ক্লাস সেটা। ওকে, আমি দেখতে পাচ্ছি যে সব কিছু ঠিক আছে এবং সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, সো আমরা আজকে ঈদ পরবর্তীতে আমাদের আবার ক্লাস শুরু হলো, অ্যান্ড আশা করি যে এখন থেকে আমাদের ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আবার নিয়মিত ক্লাস করব এবং আমাদের ক্লাসগুলো নিয়মিতই হবে। তো আমাকে একটু জানিয়ে দিবা যে তোমরা সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কি না। ওকে, সো আমার মোবাইলগুলো আসলে কোনো মোবাইলেই চার্জ নেই, কোনো ফোনেই চার্জ নেই, এই জন্য আমি একটু দুঃখ প্রকাশ করছি। ওকে, সো আই হোপ সব কিছু ঠিকঠাক এবং ক্লিয়ার আছে। ওকে, সো তাহলে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। তো চলো আজকে আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা সিরাজউদ্দৌলার উপরে ক্লাস করব। সিরাজউদ্দৌলা আমাদের ইয়েতে খুব গুরুত্বপূর্ণ একটা। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, সো সব কিছু ঠিক আছে কিনা? আচ্ছা, ক্লাস কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আই হোপ সব কিছু ঠিক আছে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, ফাইন। তো চলো আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের যে আলোচনা, সিরাজউদ্দৌলা যেই ইয়েটা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সিরাজউদ্দৌলা খুবই আমাদের আজকে আমরা সহজে মোটামুটি যতটুকু আমাদের জানা দরকার একটা ব্রিফিং আমরা নিব। সেই ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমরা আমাদের ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আমাদের সিরাজউদ্দৌলা লিখেছেন সিকান্দার আবু জাফর। এটা আশা করি তোমরা সকলেই জানো, সিকান্দার আবু জাফর এটা লিখেছেন। ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো আমরা সিকান্দার আবু জাফর সম্পর্কেও জানবো আমাদের আজকের যেই ক্লাস, এই ক্লাসে। অ্যান্ড আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা একটু চলে যাই আমাদের যে লেখক পরিচিতি, আমরা সেই লেখক পরিচিতিতে চলে যাই। সিকান্দার আবু জাফর, আমরা লেখক পরিচিতি দেখতে পাই যে তিনি 1918 সালে সাতক্ষীরা জেলাতে তালা উপজেলাতে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেছেন এবং কোন পত্রিকাতে সম্পাদনা করেন, পরীক্ষাতে এটা আসবে। তিনি মাসিক সমকাল পত্রিকাতে তিনি সম্পাদনা করেন এবং এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট যে তিনি কোন পত্রিকাতে সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। উত্তর হচ্ছে কি, সেটা হচ্ছে সমকাল, মাসিক সমকাল পত্রিকা। এবং তুমি বিগত সালের প্রশ্ন ব্যাংক যখন সলভ করবে তখন দেখবে যে এইটা পরীক্ষাতে অনেকবার এসেছে। এবং আমরা তার শিক্ষা জীবনের দিকে একটু তাকাই যে তৎকালীন খুলনা, বর্তমান সাতক্ষীরা তালা বিডি ইংরেজি উচ্চ বিদ্যালয় তিনি শিক্ষা জীবন শুরু করেন। এবং সাহিত্যকর্মের ভিতরে আমরা দেখি মহাকবি আলাওয়াল, তারপর হচ্ছে মাকড়সা, শকুন্তল উপাখ্যান, সিরাজউদ্দৌলা তার বিখ্যাত নাটক। তাহলে তার বিখ্যাত নাটকগুলো কি? মহাকবি আলাওয়াল, এরপর হচ্ছে মাকড়সা, এরপর হচ্ছে শকুন্তল উপাখ্যান, এরপর হচ্ছে সিরাজউদ্দৌলা। তিনি এগুলো লিখেছেন এবং তার মৃত্যু 1975 সালে 5ই আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। সংক্ষিপ্ত লেখক পরিচিতি। আই হোপ যে এতটুকু পর্যন্ত মোটামুটি আমরা একটু পড়লে আমাদের লেখক পরিচিতিটা মোটামুটি কাভার হয়ে যাবে আমার মনে হয়। তো লেখক পরিচিতি আমাদের খুব ছোট্ট এবং লেখক সম্পর্কে ঠিক আছে। তো অনেকেই সালাম দিচ্ছ। ওকে, সবার ঈদ ভালো কেটেছে, তোমাদের সময় আসলে আমাদের ঈদও ভালো কাটতো। তোমরা তখন পিচ্ছি ছোট, তো ছোটোবেলা আমাদের ঈদও অনেক ভালো কাটতো। আমরা যখন ছোট ছিলাম তখন ছোটোবেলায় দেখা যেত যে আমার মানে একটা শার্ট, একটা জামা থাকলেই এটারে মানে ঈদের আগদিন রাত এটারে মানে বারবার বারবার দেখতাম। মানে সেই একটা উত্তেজনা, সেই একটা টান, আগ্রহ, যেটা এখনকার আসলে আর পাওয়া যায় না, যে এখনকার ঈদে এটা আর পাওয়া যায় না। ঠিক আছে।
তো চলো, অনেক রিকোয়েস্টের পর নাটক পড়াচ্ছেন। হ্যাঁ, সবই পড়াবো, হুদাই রিকোয়েস্ট করে লাভ নেই, তোমাদের সব পড়ানো হবে। আমরা একটু দেখি যে সিরাজউদ্দৌলা নাটকটির রচয়িতা কে। একটা প্রশ্ন সলভ করো, দেখি পারো কিনা, যে সিরাজউদ্দৌলা নাটকটির রচয়িতা কে। সিরাজউদ্দৌলা নাটকটির রচয়িতা কে? ওকে, সো আই হোপ তোমরা সবাই উত্তরটা বুঝতে পেরেছো এবং গেস করতে পেরেছো যে আসলে সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা আসলে কে হতে যাচ্ছে। আমরা সবাই জানি যে সঠিক উত্তর কী হবে বলো তো? সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ সিকান্দার আবু জাফর। অর্থাৎ কী হবে, আমার একটা মোবাইলেও চার্জ নেই, বুঝছো? তোমাদের ক্লাসে এই মোবাইলটা 14% আছে, মানে বন্ধ হয়ে গেলে আমি আর কমেন্ট পড়তেই পারবো না। আচ্ছা ঠিক আছে, সো উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ডি। আচ্ছা, তো চলো এরপর আমরা একটু দেখি। আচ্ছা, এটা জাস্ট ওপেন করতে পারলেই হয়তো, দাঁড়াও। ওকে ওকে, সো সবাই সঠিক উত্তর করেছো, এটা মোটামুটি তো তোমরা পারবা আমি জানি। আচ্ছা, এরপরে চলো আমরা একটু চলে যাই যে মূলভাবে, আমরা একটু চলে যাই যে মূলভাবে আসলে কি রয়েছে। তো নাটকের মূল ভাব হচ্ছে, দেখা যায় যে নাট্যাংশের শুরুতে বর্ণিত হয়েছে মুর্শিদাবাদ সিরাজউদ্দৌলার সভাকক্ষের দৃশ্য। প্রথমেই দেখা যায় যে মুর্শিদাবাদে সিরাজের যে সভাকক্ষ রয়েছে সেখানকার দৃশ্য, এবং প্রথমেই দেখা যায় সিরাজ তার দরবারের সদস্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিভু ওয়েটসকে বিশ্বাসঘাতকতার অভিযোগে বহিষ্কার করেছেন। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির চরিতার্থ করার অভিপ্রায় মির্জাফর, রাজা রাজবল্লভ, রায়দুল্লভ, ঘসেটি বেগম, জগৎ শেঠ, ওয়াটস, রড ক্লাইভ প্রমুখ একত্রিত হয়েছিল। অর্থাৎ সিরাজের বিপক্ষে যারা কাজ করেছিল তাদের ভিতরে ছিল মির্জাফর, রাজা রাজবল্লভ, রায়দুল্লভ, ঘসেটি বেগম। এরা সিরাজের বিপক্ষে চলে গিয়েছিল। প্রত্যেকে তার ব্যক্তিগত স্বার্থের চরিতার্থ করবার অভিলাষ মানে হচ্ছে ইচ্ছায় প্রথম থেকে নবাব বিরোধী কার্যকলাপ শুরু করে। অর্থাৎ নবাবকে হটানোর জন্য, সিরাজউদ্দৌলাকে হটানোর জন্য যেই তৎপরতা সেটা কিন্তু তারা কিন্তু করেছে। এরপর দেখতে পাই বাংলায় ফরাসি বণিকদের পক্ষ থেকে মশিয়েলা সবাই উপস্থিত হয়েছিলেন নবাবের সাহায্য চাইতে, কারণ বাংলা থেকে ফরাসিদের তাড়িয়ে দেবার জন্য ইংরেজরা নবাবের বিনা অনুমতিতে ফার্সিদের বাণিজ্য ঘাঁটি চন্দননগর আক্রমণ করার অধিকার নিয়েছিল। তো এখানে মূলত মূল ভাব যেটা সেটা দেওয়া আছে, আমরা মূল ভাবের দিকে না যাই। আমরা দেখতে পাই মূল ভাবটা আমি যদি তোমাদেরকে একদম সোজা করে বলি, যে সিরাজউদ্দৌলার খুব কম বয়সে যখন সিংহাসনে আরোহণ করেন, কম বয়সে সিংহাসনে আরোহণ করার কারণে রাজ্যের অন্যান্য যারা ছিল, মির্জাফর, ঘসেটি বেগম, তারা কিন্তু সবাই খেপে গিয়েছিল। বেসিক্যালি ঘসেটি বেগম ছিল সিরাজের খালা, তো ঘসেটি বেগম সে চাইতো সে রাজমাতা হবে। এখন সিরাজ তো তার নিজের সন্তান না, সিরাজ যদি রাজা হয় তাহলে তো সে রাজমাতা হতে পারবে না। তো এই বিষয়াদি নিয়ে সবাই মূলত যে কম বয়সে, অত্যন্ত কম বয়সে তার নানা মারা যাওয়ার পরে সে সিংহাসনে আরোহণ করে। তো এই বিষয়টাকে অনেকেই স্বাভাবিকভাবে নেয় না নেওয়ার কারণে দেখা যায় যে সবাই আস্তে আস্তে নবাবের বিপক্ষে চলে যায়। ঠিক আছে, আচ্ছা, তো এইবার আসো আমরা একটু দেখি যে আমাদের এখানে মোট আমরা দেখতে পাই যে আমাদের যে সিরাজউদ্দৌলা যে নাটকটি রয়েছে, এই নাটকের কিছু গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে 1756 সালের 19 জুন পোর্ট উইলিয়াম দুর্গে। এরপর আমরা দেখতে পাই প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য, এটা তোমরা স্লাইডে পেয়ে যাবা, জাস্ট দৃশ্য যেগুলো রয়েছে সেগুলো আমি এখানে লিখে দিলাম। এগুলো একটু মোটামুটি তোমরা তোমাদের মতো করে পড়লেই দেখা যাচ্ছে যে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা একটু, এই নাটক আমার মাথায় ঢুকে না, কি করব? তুমি যদি আগে যদি ঢুকাঢুকি নিয়ে যদি থাকো তাহলে তো বাবা তোমার মানে এটা তো তোমার মাথাতে তো এমনিতেই ঢুকবে না। তো ঢুকে কি ঢুকে না সেটা তো আগে তুমি জিনিসটা দেখার পর, অনুধাবন করার পর তুমি বুঝতে পারবা, রাইট? সো মামুনি, তুমি আগে তোমার মাথায় ঢুকবে কি ঢুকবে না এই ঢুকাঢুকির চিন্তা এখন বাদ দিয়ে তোমার উচিত হচ্ছে আগে তুমি ক্লাসে ঢুকা, অ্যান্ড ক্লাসে ঢুকলে অবভিয়াসলি ঢুকবে তোমার মাথায় পড়াশোনা। ওকে, আচ্ছা, এইবার তো তোমরা আসলে আমি মানে ঈদের পরবর্তী ক্লাস তো চাচ্ছি যে একটু হালকা পাতলা তোমাদেরকে একটু জিনিসগুলো ধরাই দিতে, কারণ তোমরা অনেক পড়াশোনার বাহিরে তো অনেক দিন ধরে, তো এই জন্য আর কি। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের মূল যে কনটেক্সট সেখানে চলে যাই। তো কনটেক্সটে প্রথম হচ্ছে প্রথম অঙ্কের বিভিন্ন অঙ্ক অনুযায়ী তোমাদেরকে দিয়ে দিয়েছে যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের কাহিনী। তো চলো আমরা একটু দৃশ্যগুলো একটু পড়ি। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের কাহিনী,
ইংরেজরা এদেশে বাণিজ্যের নামে লুটরাজ শুরু করে, অর্থাৎ ইংরেজরা এদেশে এসেছিল বাণিজ্য করার জন্য, কিন্তু বাণিজ্য করতে এসে তারা লুট করা শুরু করে মানুষদের থেকে, মানে বাংলার মানুষদের থেকে, সাধারণ মানুষদের থেকে তারা কি করে, লুট করা যে কোনো জিনিস শুরু করে। তারা কর্ণাটককে দক্ষিণাত্য শাসন ক্ষমতা কায়ত্ত করার আর অপরাধ লুটরাজ করেছে। বাংলাতেও তারা সেই ব্যবস্থা করতে নবাবের নিষেধ অমান্য করে কলকাতায় দুর্গ সংস্কার অব্যাহত রাখে। অর্থাৎ কলকাতা দুর্গ মানে হচ্ছে তোমার প্রাসাদ আর কি, দুর্গ করতে নবাব তাদেরকে নিষেধ করে, কিন্তু তারা সেই নিষেধ উপেক্ষা করে তারা সেখানে অব্যাহত বাণী সেখানে চালিয়ে যায়। কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছে, কৃষ্ণবল্লভকে সিরাজউদ্দৌলা বের করে দিয়েছে, কিন্তু যাকে বের করে দিয়েছে সেই কৃষ্ণবল্লভকে আবার ইংরেজরা আশ্রয় দিয়েছে। সিরাজউদ্দৌলা নবাব হলেন, নজররানা পর্যন্ত পাঠায়নি। অর্থাৎ নজরানা মানে হচ্ছে ইংরেজরা যখন এই দেশে তারা যখন মানে দুর্গ যখন নির্মাণ করবে, দেশে যখন ব্যবসা করবে, তখন প্রথমত রাজাকে উপহার উপঢৌকন পাঠাতে হবে। এই ইংরেজরা তারা এসে সিরাজকে উপঢৌকন পাঠায় নাই, মানে কোনো উপহার পাঠায় নাই। এটা দেখে সিরাজ তাদের প্রতি আরো ক্ষিপ্ত হলো। এতে সিরাজ ক্ষুব্ধ হন, তিনি বুঝতে পারেন ইংরেজদের শায়েস্তা না করলে তারাই হয়তো নবাবের উপর আক্রমণ করবে। অর্থাৎ ইংরেজরা তাকে যে অবজ্ঞা ভাব সেটা যদি না হয় তাহলে তার উপরে আক্রমণ করবে ইংরেজরা। তাহলে ইংরেজদের প্রতি নবাবের যে শত্রুতা মনোভাব সেটা তৈরি হয়েছে। এক হচ্ছে নজরানা পাঠাই নাই, দুই হচ্ছে কৃষ্ণবল্লভকে তাড়িয়ে দিয়েছে, সেই কৃষ্ণবল্লভকে তারা আশ্রয় দিয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে 3 নম্বর কারণ কি, যে তারা হচ্ছে যে দুর্গ নির্মাণ করতে তাদেরকে নিষেধ করেছে, কিন্তু তারা কলকাতাতে সেই দুর্গ নির্মাণ করেছেন। তিনি বুঝতে পারলেন ইংরেজদের শায়েস্তা না করলে তারাই হয়তো নবাবের উপর আক্রমণ করবে। আচ্ছা, ঠিক আছে, তো এইবার আসো আমরা একটু যাই। তাই সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এজন্য সিরাজউদ্দৌলা কি করেন, ইংরেজদের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধটা কলকাতা অভিযান নামে পরিচিত। তাহলে সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে প্রথম যে যুদ্ধ করেছেন, যে যুদ্ধ ঘোষণা করেছেন, সেই যুদ্ধের নাম কি, কলকাতা অভিযান। সেই যুদ্ধের নাম কি বলো, সেই যুদ্ধের নাম হচ্ছে কলকাতা অভিযান নামে সেটা পরিচিত। এরপর দেখো, যুদ্ধে সিরাজউদ্দৌলার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মানিকচাঁদ। তাহলে প্রথমত ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধটা করেছেন, তো এই যুদ্ধটা ওকে, তো এই যুদ্ধটার নেতৃত্ব দিয়েছেন কে, প্রথম যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মানিকচাঁদ, এবং ইংরেজদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন রাজা ড্রেক। এখান থেকে এই প্রশ্নটা আসবে, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে নবাবের যে প্রথম যুদ্ধ সেটাতে নেতৃত্ব কে দিয়েছেন। দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থান শোচনীয়, তবু যুদ্ধ না করে উপায় নেই, তাই ক্যাপ্টেন ক্লেটন দুর্গ প্রাচীরে এক অংশ থেকে মুষ্টিমেয় গোলন্দাজ নিয়ে কামান চালান এবং যুদ্ধের উৎসাহ দিতে ইংরেজদের সৈন্যদের প্রাণপণ যুদ্ধ করতে বলে যেতে পারে। ওয়ালি খান একজন বাঙালি হয়েও কোম্পানির টাকার জন্য ইংরেজদের পক্ষে যুদ্ধ করেন। তার মানে দেখতে পাচ্ছ যে ওয়ালি খান সে একজন বাঙালি ছিলেন, কিন্তু ইংরেজরা তাকে কিছু টাকা দিয়েছে, এই জন্য সেই ওয়ালি খান যুদ্ধ করেছেন ইংরেজদের পক্ষ নিয়ে। তো এখানে প্রথম দিকে একটা যুদ্ধ হয়, আসলে এটা খুব ছোটোখাটো একটা যুদ্ধ, এটা বড়সড় কোনো যুদ্ধ নয়, এবং এই যুদ্ধটার পরে আরও বড় ধরনের যুদ্ধ আসে। এরপর দেখো, তিনি বুঝতে পেরেছেন যুদ্ধের অবস্থা ভালো নয়, নবাব সৈন্যদের কাছে পরাজয় অবশ্যম্ভাবী। তার মানে নবাবের কাছে এই যুদ্ধে ইংরেজরা কিন্তু পরাজয় হয়। তাই তিনি ক্লেটনকে যুদ্ধ বন্ধ করতে বলেন। নবাব সৈন্যদের বিরুদ্ধে ওয়ালি খান যুদ্ধ বন্ধ করতে বললে তখন ক্যাপ্টেন ক্লেটন ওয়ালি খানকে কাপুরুষ বাঙালি বলে গালি দেয়। অর্থাৎ ওয়ালি খান বলেছে যে যুদ্ধ বন্ধ করো, কিন্তু ক্লেটন এই ওয়ালি খানকে কাপুরুষ বাঙালি বলে তাকে কি করেছেন, গালি দিয়েছেন। ক্লেটন ওয়ালি খানকে কাপুরুষ বাঙালি বললে ওয়ালি খানের স্বজাতির প্রতি ভালোবাসা জেগে উঠে। মানে এতদিন বুঝলাম টাকার জন্য তোমাদের সাথে কাজ করি, তাই বলে আমার পুরো বাঙালিকে নিয়ে তুমি কাপুরুষ বললা, এই জন্য তার ভিতরে স্বজাতি জেগে উঠে, মানে নিজের জাতির প্রতি যে ভালোবাসা সেটা জেগে উঠে। এই জন্য ওয়ালি খান বলেন, বাঙালিদের কাপুরুষ বলবেন না, আমরা কোম্পানির হয়ে যুদ্ধ করছি কেবল টাকার জন্য, তাই বলে বাঙালি কাপুরুষ নয়। অর্থাৎ আমরা টাকার জন্য হয়তো যুদ্ধ করছি, তাই বলে আমরা কিন্তু কাপুরুষ নয়। ঠিক আছে, এখন একজন টিচার, সে কিন্তু টিচার, এখন একজন টিচার যদি অনৈতিক হয় তার মানে সব টিচার খারাপ না, কোনো একটা ইংলিশ টিচার খারাপ হইতেই পারে, তাই না, হতেই পারে। তো তার মানে এই না যে সব ইংলিশ টিচার খারাপ। বুঝতে পেরেছো? তো এই জন্য আসলে মানে এখানে ওয়ালি খান সেটাই বলছে যে আমি হয়তো খারাপ হতে পারি, আমি হয়তো টাকার জন্য আপনাদের সাথে যুদ্ধ করি, কোম্পানির পক্ষেও যুদ্ধ করি, তাই বলে আমার বাঙালি জাত খারাপ সেটা কিন্তু না। আচ্ছা, মিলতেছে না বাবা, মিলবে কেমনে রে, এটা তো হচ্ছে মূল ভাব, এইটা তো মূল ভাব।
মানে পুরো একটা উপন্যাস তো আমরা লাল সালু পড়ছি না, ওগুলো কি পুরোটা পড়ায়? এটা মূল ভাব, বুঝতে পেরেছ? এটা হচ্ছে মূল ভাব, প্রত্যেকটা অঙ্কের মূল ভাব ধরে ধরে বোঝানো হচ্ছে। এবং এইটা পড়লে তোমার আর জিনিসটা পড়া লাগবে না, পুরো উপন্যাস তোমার পড়া লাগবে না, এখানে সব কিছু, পুরো নাটক তোমার পড়া লাগবে না, এখানেই চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো, এরপর আমরা একটু চলে যাই। এরপর বলেছে যে যুদ্ধ অবস্থায় খারাপ ক্লেটন না বুঝতে পারলে অন্যরা বুঝতে পেরেছেন, তাই চারদিকে যুদ্ধের অবস্থা ভালো নয় বুঝতে জর্জ ক্লেটনকে বলেছেন। অধিনায়ক অ্যানসাইন পিকার্ডের পতনের পর নবাব সৈন্যরা প্যারেন্টস পয়েন্টে সমস্ত চাউনি চারখানা করে দিয়ে ভারী ভারী কামান দিয়ে দুর্গের দিকে এগিয়ে আসছে, ফলে যুদ্ধ বন্ধ করা উচিত। যুদ্ধের অবস্থা খারাপ বুঝতে পেরে হলওয়েল ক্লেটনকে যুদ্ধ বন্ধ করতে পরামর্শ দিচ্ছেন। কলকাতা অভিযানে ইংরেজদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন রাজা ড্রেক। যুদ্ধ চালিয়ে যাবেন নাকি বন্ধ করবেন এ ব্যাপারে পরামর্শ করতে ক্লেটন রজার ড্রেকের কাছে গেলেন। তার মানে যুদ্ধ আসলে বন্ধ করবে নাকি চালিয়ে যাবে, এই জন্য কী করলেন, ইয়ের কাছে গেলেন, ক্লেটনের কাছে, ড্রেকের কাছে তারা গেলেন। উমিচাঁদ ছিলেন প্রচণ্ড অর্থলোভী। এইখানে আমরা আরেকটা ক্যারেক্টার পাই যার নাম ছিল উমিচাঁদ। এই উমিচাঁদ সে প্রচণ্ড অর্থলোভী ছিল। অর্থের জন্য তিনি কখনো নবাবের কখনো ইংরেজের পক্ষ নিতেন। তার মানে উমিচাঁদ এ ছিল আসলে দুই মুখী। এ যে টাকা পায়, যে টাকা দেয় এর কাছে। কিছু কিছু মানুষ আছে না, টাকার জন্য, স্বার্থের জন্য এদিকেও খায় ওদিকেও খায়, আছে না? নাই, আছে। মেয়েরা এরকম বেশি হয়, যে টাকা, একটা ছেলের সাথে প্রেম করে, ওই ছেলের টাকা কম, তো ওই ছেলেরে ছাইড়া দিয়ে পরে যদি আরেকটা ছেলে আসে, তাহলে এক ছেলেরা প্রেম করতেছে, ওর বাইক আছে কিন্তু আরেক ছেলে পাইছে, ওর R15 আছে, ঠাস করে ওর কাছে চলে যায়। তো এরকম হচ্ছে উমিচারটা হচ্ছে এরকম মেয়েদের মতো বৈশিষ্ট্য, যে এই কি করে, একবার যায় টাকা দেয়, হ্যাঁ হের কাছে একবার চলে যায়। উমিচাঁদ একবার নবাবের পক্ষে কাজ করে, আবার ইংরেজদের পক্ষে কাজ করে। উমিচাঁদ টাকার লোভে ইংরেজদের তথ্য নবাবকে বলে দিলে রাজা ড্রেক উমিচাঁদকে বন্দি করে রাখেন। টাকার লোভে ইংরেজদের তথ্য। এবার রাজা যখন কিছু টাকা দিছে, নবাব যখন কিছু টাকা দিছে, তখন সে যেটা করে সেটা হচ্ছে, তখন সে কি করে, মেয়েদের, তখন সে ওই যে রাজাকে বলে দিছে এবং ধরতে পারছে, এই জন্য উমিচাঁদকে ধরে ফেলছে। ইংরেজরা কি করবে তা বুঝে উঠতে না পেরে পরামর্শের জন্য হলওয়েল উমিচাঁদকে ডেকে আনতে বললেন। এবার উমিচাঁদকে ডাকছে। কলকাতার অভিযানে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে নেতৃত্ব দিয়েছেন মানিকচাঁদ। দুপুরে আহারের জন্য গোলাগুলি হঠাৎ বন্ধ হয়ে গেলে হলওয়েল উমিচাঁদকে মানিকচাঁদের কাছে যুদ্ধ বন্ধ করার জন্য চিঠি লিখতে পাঠাতে বললেন। নবাবের সহস্র পদাতিক বাহিনীর হুড় করে কেল্লার ভেতর ঢুকে পড়লেন সন্ধির জন্য। ইংরেজরা দুর্গ তরণে সাদা নিশান উড়িয়ে, নিশান মানে হচ্ছে পতাকা উড়িয়ে দেয়। ইতিমধ্যে মীর মর্দান, মানিকচাঁদ, সিরাজউদ্দৌলা চলে আসেন, মানে যুদ্ধ একেবারে ওদের প্রাসাদের কাছে চলে আসেন। নবাব ইংরেজদের কলকাতা থেকে বিতাড়িত করে দিলেন। এইবার প্রথমবারের মতো দেখা গেল যে নবাব কি করলেন, ইংরেজদের কলকাতা থেকে বিতাড়িত করে দিলেন এবং ঘোষণা করলেন যে দেশের কেউ ইংরেজদের কাছে কোনো পণ্য বিক্রি করতে পারবে না। অর্থাৎ তাদেরকে বিতাড়িত করে দিলেন এবং বলছে যে দেশের কেউ তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবে না। কেউ ইংরেজদের কাছে কিছুই বিক্রি করলে, বেচলে তাকে কঠিন শাস্তি দিবে। অর্থাৎ যদি দেশের কেউ যদি বিক্রি করে তাহলে তাকে কঠিন শাস্তি দিবে। এরপর হলওয়েল, ওয়াটস আর ক্লেটনকে বিচার করার জন্য নবাব মুর্শিদাবাদে নিয়ে যান। নবাব সিরাজউদ্দৌলা তার নানা আলীবর্দী খানের নাম অনুসারে কলকাতার নাম আলীনগর রাখেন এবং মানিকচাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন। তাহলে কলকাতার নাম কি রাখেন তিনি? আলীনগর। আর কলকাতার দেওয়ান নিযুক্ত করেন কাকে? মানিকচাঁদকে। কলকাতার দেওয়ান নিযুক্ত করেন কাকে? মানিকচাঁদকে। ওকে, আচ্ছা এইবার চলো আমরা একটু দেখি। আচ্ছা এইবার আসো আমরা একটু এই প্রশ্ন সলভ করি যে বাঙালিদের কাপুরুষ বলবেন না, এই উক্তিটা কার? দেখো ভাই কিছুই মিলতেছে না। ভাই রে, মিলানোর জন্য তো আমি তো বলি নাই, এটা কি আমি বই থেকে মিলানোর জন্য বলছি? এটা বলছি যে ক্লাসটা কর ভাই, প্রথম থেকে বুঝ। একজন বলছে ভাই কিছুই বুঝতেছি না। না বুঝবা কেমনে ভাই? প্রথম থেকে ক্লাস না করলে মানে বুঝবা না, এটাই তো স্বাভাবিক। 5 মিনিট লেট হইলো এটা কেউ বুঝবা না। তো যারা লেট করে আসছে তারা বুঝবা না, স্বাভাবিক। পরের রেকর্ড ক্লাস করে নিও। এই যে এতজন উত্তর দিচ্ছে, তারা কি না বুঝে উত্তর দিচ্ছে? এখানে বুঝা না বুঝার মতো কিছুই নাই। প্রথম থেকে ক্লাস করলে এটা সবাই বুঝে। এটা কি গ্রামার নাকি যে তোমার ধরে 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 বুঝানোর জিনিস? এটা বুঝতে হইব, বুঝে নিতে হবে। গুড, তাহলে এটার উত্তর কি? উত্তর হচ্ছে ওয়ালি খান। উত্তর কি? উত্তর হচ্ছে ওয়ালি খান। আচ্ছা, তো এই গেল আমাদের সঠিক উত্তর ওয়ালি খান। এইবার চলো আমরা একটু দেখি প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের কাহিনী। তো প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে
দেখো একটু পরেই পড়লে আমার সাথে পড়লে বুঝতে পারবা যে কলকাতা থেকে তারা খেয়ে ড্রেগ মানে তাদেরকে যখন ইয়ে করে দিয়েছে কিলপ্যাট্রিক, এগুলো হচ্ছে নাম আর কি, এবং তাদের দলবল কলকাতায় ভাগীরথী নদীর পোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছে। অর্থাৎ ইংরেজদেরকে যখন তাড়িয়ে দিয়েছে তখন তারা কোথায় আশ্রয় নিয়েছে? তখন তারা আশ্রয় নিয়েছে কি ওই যে কলকাতার যে ভাগীরথী নদীর সেখানে যে পোর্ট উইলিয়াম জাহাজ যেটা আছে সেখানে। তারা কলকাতা থেকে 40 মাইল দূরে অবস্থান করেছেন। তাহলে কলকাতা থেকে বিতাড়িত হয়ে তারা কত মাইল দূরে অবস্থান করেছেন? পরীক্ষাতে প্রশ্ন আসবে, উত্তর হচ্ছে 40 মাইল। কারণ এই জায়গাটা সবচেয়ে নিরাপদ, এখান থেকে কলকাতায় বেশি দূরেও নয় আবার কাছেও নয়। এখান থেকে কলকাতার সাথে যেমন যোগাযোগ রাখা যাবে, আবার পরিধেয় নবাব তারা দিলে পালিয়ে যাওয়া যাবে, মানে একেবারে মাঝামাঝি একটা জায়গায়। এই জাহাজে সকলের চরম দুরবস্থা, আহার্য দ্রব্য প্রায় পাওয়া যায় না, মানে জাহাজের ভিতরে সবাই আছে কিন্তু জাহাজের ভিতরে আসলে খাওয়ার মতো কিছু নাই, বস্ত্র প্রায় নেই বললেই চলে, সকলেরই এক কাপড় সম্বল। এর ভিতরে তারা নবাবের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতেছে, খাবার পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, বস্ত্র নাই, পরার মতো জামা কাপড় নাই, কিন্তু এর ভিতরে তারা জাহাজে বসে বসে নবাবের বিরুদ্ধে চক্রান্ত করতেছে। তাই সৈন্য সাহায্যের জন্য কিলপ্যাট্রিককে মাদ্রাজে পাঠায়, কারণ মাদ্রাজে ইংরেজদের আরেকটি ঘাঁটি রয়েছে। কিলপ্যাট্রিক 250 সৈন্য নিয়ে মাদ্রাজ থেকে ফিরে এসেছেন। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে ইংরেজরা 250 সৈন্য কোথা থেকে এনেছেন? উত্তর হচ্ছে মাদ্রাজ থেকে এনেছেন। ওকে, আর এই 250 সৈন্য কে এনেছেন? উত্তর হচ্ছে কিলপ্যাট্রিক। কোথা থেকে এনেছেন? মাদ্রাজ থেকে। এতে ড্রেক ব্যতীত কেউ খুশি হতে পারেননি। এত অল্প সৈন্য দ্বারা আদৌ কোনো লোকবল বৃদ্ধি করবে না, বরং খাবারের অংশীদার বাড়ছে, এতে তারা উল্টো খাদ্য সংকটে পড়বে। অর্থাৎ তারা চিন্তা করে 250 মানে সৈন্য দিয়ে ইংরেজদের বিরুদ্ধে আসলে নবাবের বিরুদ্ধে আসলে যুদ্ধ করা যাবে না, উল্টো আমাদের যেই অল্প পরিমাণ খাবার আছে এই খাবারের ভাগে তারা এসে বসাইছে, আলটিমেট এটা দিয়ে কিছুই হবে না, তারা এমন চিন্তা ভাবনা করতেছে। এরপর খেয়াল করে দেখো, এরপর দেখাচ্ছে যে নবাবের ভয়ে জনগণ ইংরেজদের কাছে প্রকাশ্যে কোনো দ্রব্য বিক্রি করছে না, মানে সরাসরি ইংরেজদের কাছে এবার কেউ কোনো দ্রব্য বিক্রি করছে না। ইংরেজদেরকে আজকাল করুণ পরিণতি জন্য সবাই ড্রেককে দায়ী করতেছে। তো ইংরেজদের এই করুণ পরিণতির জন্য সবাই ড্রেককে দায়ী করতেছে, কারণ তারা কিছু খারাপ কর্মকাণ্ডের জন্য নবাবের সৈন্য কলকাতায় ইংরেজদের ঘাঁটি আক্রমণ করেছে। কলকাতার অভিযানে ইংরেজদের পরাজয় হলে সিরাজউদ্দৌলা, হলওয়েল, ওয়াটস এবং কলেটকে মুর্শিদাবাদে ধরে নিয়ে গিয়েছিলেন শায়েস্তা করার জন্য, কিন্তু নবাব তাদের শাস্তি দিয়ে কিছু ওয়াদা করিয়ে নাকে কানে খত দিতে ছেড়ে দেন। নবাব যদি তাদের চরম শাস্তি দিতেন তাহলে অন্যরাও ভয় পেয়ে যেত। এটাই ছিল নবাবের চরিত্রের দুর্বলতা, অর্থাৎ নবাব তাদেরকে ছেড়ে দিয়েছেন। নবাবের কাছ থেকে তারা ছাড় পেয়ে পোর্ট উইলিয়াম জাহাজে আসেন। একটু আগে ইংরেজরা নিজেদের মধ্যে ঝগড়া করেছিল, কিন্তু যখন হলওয়েল ওয়াটস জাহাজে প্রবেশ করলেন তখন তারা সব দ্বন্দ্ব ভুলে গেলেন। ইংরেজরা বুঝতে পারলো এখন ঝগড়া না করে মিলেমিশে কাজ করতে হবে, অর্থাৎ তাদের নিজেদের ভিতরেই ঝগড়া বেঁধে গেছে, কিন্তু তখন তারা বুঝতে পারলেন যে আসলে ঝগড়া করে এখন খুব একটা কোনো লাভ হবে না। ঠিক আছে, আচ্ছা এইবার আসো আমরা একটু বলে যাই। এরপর খেয়াল করে দেখো, এরপর দেখা যাচ্ছে যে হলওয়েল ওয়াটসকে যখন নবাব শাস্তি না দিয়ে ছেড়ে দিলেন তখন ইংরেজরা বুঝতে পারলো নবাব আমাদের সমূলে উচ্ছেদ করতে চায় না, অর্থাৎ একেবারে মূল সহ আমাদেরকে উচ্ছেদ করবে না। উচ্ছেদ করলে তো তখনই হয়ে যেত, আমাদেরকে ধরে রাখতো, বন্দি করে রাখতো, কিন্তু নবাব কি করছেন? তাদেরকে কলকাতা থেকে বের করে দিয়েছেন। তাই তারা নবাবের বিরুদ্ধে যুদ্ধের পরিবর্তে নতুন করে ব্যবসার পরিকল্পনা করা চিন্তা করলেন। হলওয়েল ছাড়া পেয়ে উমিচাঁদের সঙ্গে যোগাযোগ করলেন। উমিচাঁদ অর্থের লোভে নিজ থেকে ইংরেজদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা করার প্রস্তাব দেয়। উমিচাঁদ নবাবের ভয়ে সরাসরি ইংরেজদের সঙ্গে দেখা না করে একজন প্রহরীকে দিয়ে একটি চিঠি পাঠায়। অর্থাৎ উমিচাঁদ জানে যে যদি কোনো রকম ইংরেজদের সাথে সে যদি যোগাযোগ রাখে এবং এটা যদি নবাব জানতে পারে তাহলে তার অবস্থা খারাপ, এই জন্য সে প্রহরীকে দিয়ে চিঠি পাঠায়। উমিচাঁদ ড্রেক সাহেবের চিঠি দিয়ে জানালেন যে আপনাদের যাতে ব্যবসা করার সুযোগ দেওয়া হয় এজন্য কলকাতায় দেওয়ান মানিকচাঁদকে অনেক কষ্টে 12,000 টাকা ঘুষ দিয়ে রাজি করিয়েছি। দেখছো, মানে মানিকচাঁদকে হচ্ছে ওই যে দেওয়ান বানাইছে কলকাতার, তো মানিকচাঁদকে এই উমিচাঁদ 12,000 টাকা কি করছে? ঘুষ দিছে। কেন ঘুষ দিছে? যে কলকাতাতে যাতে করে ইংরেজরা ব্যবসা করতে পারে এইটার অনুমোদন নেওয়ার জন্য। আর আমরা পারিশ্রমিক বাবদ 5,000 টাকা দাবি করি। হলওয়েল ওয়াটস যখন নবাবের শাস্তি না দিয়ে ছেড়ে দিলেন তখন ইংরেজরা বুঝতে পারলো নবাব আমাদের সমূলে উচ্ছেদ করতে চান না, তাই তারা নবাবের বিরুদ্ধে, আচ্ছা এটা তো আমরা পড়েছি, ওকে এই অংশ তো রিপিট হয়েছে, এটা আমরা পড়েছি, ওকে তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। উমিচাঁদ 17,000 টাকা দাবি করলো, মানে 5,000 ওই যে 15,000 টাকা 17,000 টাকা দাবি করলো, 12,000 টাকা হচ্ছে সে ওই যে মানিকচাঁদকে দিবে আর 5,000 টাকা সে রেখে দিবে। দাবি করলে ড্রেক বুঝতে পারলো মানিকচাঁদের 2,000 টাকা দিয়ে সে সব বাকি টাকা হয়তো নিজেই পকেটে ভরবে, মানে উমিচাঁদ আরো চালাক, সে বলতেছে 12,000 টাকা মানিকচাঁদকে দিবে, কিন্তু ড্রেক বুঝতে পারলো এই বেটা হয়তো নিজে টাকা রাখবে
15,000 আর বাকি 2,000 টাকা হয়তো মানিক চাঁদকে দিবে। হয় না অনেক সময় আমরা বাসা থেকে বলি যে আমাদের প্রাইভেট খরচ, হ্যাঁ প্রাইভেট 5,000 টাকা, কিন্তু আলটিমেট টিচাররা দাও 1,000 টাকা, বাকি 4,000 টাকা নিজেরা মাইরে দাও, এরকম আর কি। তবুও ড্রেক উমিচাঁদের টাকাটা দিয়ে দিলেন, কারণ এখন দিতেই হবে, কারণ এই মুহূর্তে কত টাকা ঘুষ দিলেন তা মুখ্য বিষয় নয়, ব্যবসার সুযোগ পাওয়াটাই মুখ্য বিষয়। আবার ইংরেজরা ব্যবসার সুযোগ পেলে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা আয় করতে পারবে। উমিচাঁদ যাকে দিয়ে চিঠি পাঠালেন, ড্রেক সাহেব তার কাছে টাকাটা দিয়ে দিলেন। শুধু উমিচাঁদ নয়, নবাবের কাছে যারা মানুষ তারা সবাই মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, মানিক চাঁদ ইংরেজদের কাছে থেকে ঘুষ নিতেন। মানে নবাবের কাছে যারা থাকতেন মির্জাফর, এরা কিন্তু প্রাসাদের লোক ছিল নবাবের, কিন্তু তবুও এরা ইংরেজদের কাছ থেকে ঘুষ নিতেন। ঘুষের টাকায় ইংরেজরা আবার ব্যবসা বাণিজ্যের সুযোগ পেত। তার মানে ইংরেজরা মোটামুটি প্রাসাদের ভেতরের মানুষজনকে আস্তে আস্তে কি করেছে, কিনে ফেলেছে। ওকে, তো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, আমরা একটু দেখি। এরপরে বলছি যে নবাবের সঙ্গে সৈন্যদের ছিল বিধায়, নবাবের সঙ্গে সৈন্যদল ছিল বিধায় নবাব বেঁচে গিয়েছেন, তা না হলে এত সময় নবাবের মৃত্যুর জন্য শোক বিলাপ শুরু হয়ে যেত। মূলত নবাব বুঝতে পেরেছেন এখানে জলসার জন্য তারা একত্রিত হননি, ষড়যন্ত্র করতে বসেছেন। গসরি বেগম যাতে ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগদান করতে না পারে, এজন্য সিরাজউদ্দৌলা মতিঝিল একটা জায়গার নাম আর কি, মতিঝিল থেকে নিজের প্রাসাদে নিয়ে আসেন। অর্থাৎ গসরি বেগম যাতে করে এই মির্জাফরদের সাথে মিশতে না পারে, তাদের সাথে চক্রান্ত করতে না পারে, যেন মতিঝিল থেকে তাকে তার খালাকে সে প্রাসাদে নিয়ে আসে। এতে গসরি বেগম ক্ষুব্ধ হয়ে নবাবের ধ্বংস কামনা করেন। এখানে গসরি বেগমের প্রতিহিংসা পরায়ণতা পরিচয় ফুটে ওঠে, অর্থাৎ নিজের যে বোনের ছেলের জন্য সে কি করে, ধ্বংস কামনা করে। ওকে, ড্রেক মানে কি, এটা একজনের নাম, ড্রেক মানে একজনের নাম। আচ্ছা, এরপর আসো খেয়াল করে দেখো, এরপর বলেছে যে সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য মারার ষড়যন্ত্র করেন। তাদের মধ্যে অন্যতম গসরি বেগম, মানে নিজের খালাই বোনের ছেলেকে মারার জন্য ষড়যন্ত্র করেন। গসরি বেগম নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতাচ্যুত করে শৌকত জংকে সিংহাসনে বসাতে চান। এখন প্রশ্ন হচ্ছে শৌকত জং হচ্ছে গসরি বেগমের একটা পালক পুত্র। প্রশ্ন হচ্ছে পালক পুত্র কেন? এই বেটির নিজের কোনো সন্তান ছিল না, এখন সে যদি রাজমাতা হতে চায় তাহলে তার একটা সন্তান লাগবে। এই জন্য সে শৌকত জংকে কি করে, পালক পুত্র বানায়। কারণ এই পালক পুত্রকেও যদি কোনোভাবে সিংহাসনে বসানো যায় তাহলে সে রাজমাতা হয়ে যাবে। কিন্তু শৌকত জং আসলে রাজার বা নবাব হওয়ার জন্য তার কোনো কোয়ালিটি ছিল না। কারণ এই বেটা সে সারাদিন, শৌকত জং সারাদিন দুইটা জিনিস নিয়ে থাকতো, একটা হচ্ছে সারাদিন বেডি নিয়ে থাকতো, আর একটা হচ্ছে সারাদিন বোতল নিয়ে থাকতো। ওর জীবনে দুইটা জিনিস, একটা হচ্ছে বেডি আর একটা হচ্ছে বোতল। বোতল মানে বুঝতে পারতেছে তো, ওই যে লাল পানি আর কি, লাল পানি। তো এই সারাদিন লাল পানি নিয়ে থাকতো, আর হ্যাঁ আরেকটা জিনিস নিয়ে থাকতো। তো এই দুটো নিয়ে যে থাকে, দুটো জিনিসও তোমার মস্তিষ্ককে হ্যাং করে দিবে। নারী বেডি মানুষ তোমার মস্তিষ্ক হ্যাং করে দিবে, আর বোতল খাইলে মস্তিষ্ক হ্যাং হয়ে যাবে। বুঝতে পেরেছ? তো বোতল তো আসলে সবাই এখন তো বোতল খাওয়া লাগে, বোতল পরিবর্তে আরও কত কিছু চলে এসেছে। হ্যাঁ, তো এগুলো খাওয়া যাবে না বাবা, এগুলো খাবা না, ভালো জিনিস খাও। টাকা দিয়ে দুধ কিনে খাও, কাজে লাগবে। টাকা দিয়ে বোতল কিনে খাবার কোনো দরকার নেই। ওকে, ব্যাপারটাকে বুঝাইতে পারছি? এগুলো খাবা না, চেহারা চুরুত নষ্ট হয়ে যাবে, জাহান্নামী। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা আবার সেখানে যাই। ঠিক আছে, ওকে। তো তার মানে শওকত জং আসলে কেমন ছিল এটা আশা করি বুঝতে পেরেছ। এরপর খেয়াল করে দেয়, তাহলে মূল ক্ষমতা তার হাতেই থাকবে। এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছেন এই গসরি বেগমের সাথে আরো কারা কারা যুক্ত হয়েছেন, মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ সহ আরো অনেক। শওকত জং একজন অযোগ্য মানুষ, তিনি সারাদিন মদ নাচওয়ালিদের নিয়ে পড়ে থাকতেন। তখনকার সময় খুব নাচওয়ালি ছিল, বুঝছো? এখন এগুলো পাওয়া যায় না। এখন মানে নাচওয়ালি যারা ছিল হচ্ছে বিভিন্ন সভা, মানে রাজাদের প্রাসাদে গিয়ে তারা নাচ দেখাতো, নাচ দেখিয়ে মনোরঞ্জন করতো। এখন এটাকে বলা হয় ডান্স। ওকে, তো ডান্সটা এখন মনে করো, আগে যারা নাচ গান যারা করতো এদেরকে খুব নিচু শ্রেণীর মানুষ মনে করতো, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ পতিতা। বাট এখন তো ডান্স এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে আমাদের ঢাকা শহরে অলমোস্ট মানে মেয়েরা যারা আছে এরা মানে নাচানাচি করে না। এখন তো নাচানাচিটাকে স্মার্ট করার জন্য টিকটকের আবির্ভাব, বুঝতে পেরেছ? তো নাচানাচি আগে তাদেরকে বলতো নাচনেওয়ালি, নাচওয়ালি, এরা মানুষের মনোরঞ্জন করতো। আর এখন ওই ভার্সনটাই এখন হয়ে গেছে একজন আদর্শ টিকটকার, বুঝতে পেরেছ? তো টিকটকেও এখনকার যুগে মানুষ নাচতো, আর তখনকার সময় জাস্ট মানুষ নাচতো সভাকক্ষে, মানে প্রাসাদে নাচতো, রাজারা দেখতো, মন্ত্রীরা দেখতো, এইটা। আর মাঝে মধ্যে ভালো লাগলে তাদের সাথে টাইম এনজয় করতো আর কি। টাইম এনজয় করতো মানে গল্প করতো আর কি, একাকিত্বে নিবৃত্তে গল্প করতো। আর এখন
ওই একা আগে প্রাসাদে হতো, এখন হয় তোমার ওপেন সোশ্যাল মিডিয়ায় হয়, আর সেটার নামই হচ্ছে টিকটক। তো এখানে খেয়াল করে দেখো, ফলে ষড়যন্ত্রকারীরা নিজেদের স্বার্থের নির্বিঘ্নে হাসিল করতে পারবেন। ঘসড়ি বেগম, মীর জাফর, তারপর হচ্ছে জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুল্লভ, ভূমিচাঁদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করার জন্য তার বাড়িতে বৈঠকে বসেন। ঘসড়ি বেগম যেহেতু নবাবকে উৎখাত করতে ষড়যন্ত্রকারীদের নিয়ে মিলিত হয়েছেন, এজন্য বাইরের কড়া নিরাপত্তা রেখেছিলেন। মানে প্রাসাদের ভিতরে নবাবকে নিয়ে ষড়যন্ত্র হবে, এজন্য কি করছে, একদম বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। তিনি যে কারো প্রবেশ নিষিদ্ধ করেছেন। নবাব সিরাজউদ্দৌলা টের পেয়ে, হ্যাঁ, এখানে যখন এসেছেন তখন প্রহরীরা তাকে ঢুকতে দিতে চাচ্ছিল না। অর্থাৎ নবাব টের পেয়েছেন যে তারা গোপনে বৈঠক করছে এবং নবাব সেখানে ঢুকে যেতে চাইলেন, কিন্তু প্রহরীরা তাকে আর ঢুকতে দিচ্ছেন না। এইটা সলভ করো। কে অর্থের লোভে নিজ থেকে ইংরেজদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা করার প্রস্তাব দেয়? শওকত জং, উমিচাঁদ, মীর মর্দান, ক্যাপ্টেন ক্লেটন। গুড, এটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তর হবে উমিচাঁদ। ওকে, আমরা একটু দেখি সঠিক উত্তর কি হবে, উমিচাঁদ। গুড, ফাইন। এইবার আসো আমরা একটু চলে যাই, এরপরে মোটামুটি আমরা প্রশ্নগুলো সলভ করলে বুঝতে পারতেছো আশা করি মেইন থিমটা। এইবার আসো, এরপর বলছে যে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের ব্যবসা বন্ধ করতে দিলেও তার আমত্তদের পরামর্শে আবার তারা ব্যবসা করার সুযোগ দেন। মানে তার আশেপাশে যে মানুষ ছিল, তাদের পরামর্শে আবার কি করেন, তাদেরকে সুযোগ দেন। নবাবের আমত্তরা ঘুষ খেয়ে, মানে নবাবের আমত্তরা মানে হচ্ছে নবাবের অধীনে যারা থাকে, হ্যাঁ, ওই যে তোমার মানিকচাঁদের মতো, তারা ঘুষ খেয়ে নবাবকে বুঝান ইংরেজদের ব্যবসা করার সুযোগ দিলে আমাদের রাজস্বের পরিমাণ বাড়বে এবং দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে। অর্থাৎ তারা বুঝান যে যদি আমরা ইংরেজদের ব্যবসা করতে দিই তাহলে তো আমাদের জন্য আর ভালো, আমাদের দেশের রাজস্ব আরও বাড়বে। ইংরেজরা লবণ বিক্রির ব্যবসার সুযোগ পেয়ে অত্যাচারী হয়ে ওঠেন। তারা লবণ বিক্রির ব্যবসা শুরু করে। কিভাবে? যারা লবণ প্রস্তুতকারক তাদেরকে সরাসরি ইংরেজদের কাছে বিক্রি করতে হবে, জনগণের কাছে বিক্রি করতে পারবে না। তারা ৩-৪ আনা দিয়ে পাইকারি হিসাবে ১ মণ লবণ ক্রয় করেন। তারা এখানে বসে এখানকার লোকদের কাছেই সেই লবণ বিক্রি করেন ২ টাকা, ২.৫ টাকা। অর্থাৎ তারা ১ মণ কিনেন ৩-৪ আনা দিয়ে। এখন ধরো এই এলাকাতে ২০ জন লবণ চাষি আছে, তারা কি করে, সবার থেকে ৪ আনা করে করে লবণগুলো কিনে ফেলে। এবার তারা বিক্রি করে ১ টাকা ২ টাকা দিয়ে। তার মানে তাদের লাভ না। ধরো আমি বললাম যে লবণের কেজি তোমাদের এখানে ২০ জন লবণ চাষি আসে, সবাইকে আমি প্রতি কেজি ৫ টাকা করে দিলাম, সবাই আমাকে দিয়ে দাও, সবাই দিয়ে দিচ্ছে। এবার আমি সবাইকে, এবার এখন পুরো গ্রামে তো আর লবণ নাই, এখন আমি বললাম যে এবার যদি নিতে চাও তাহলে ১৫ টাকা করে দাও। ব্যাপারটা হচ্ছে এরকম। ইংরেজরা এই কাজ করা শুরু করে, তারা এখানকে বসে এখানকার লোকদের কাছে সেই লবণ বিক্রি করে ২ টাকা, ২.৫ টাকা। এজন্য অনেকে ইংরেজদের কাছে লবণ বিক্রি করতে চাইতো না। হ্যাঁ, যারা বিক্রি করতে চাইতো না, ইংরেজরা তাদের অনেক অত্যাচার করতো। এমন একজন লবণ প্রস্তুতকারককে ইংরেজরা অনেক অত্যাচার করলে তিনি নবাবের কাছে বিচার দিতে এসেছেন। অর্থাৎ একজন লবণ প্রস্তুতকারক তিনি ইংরেজদের কাছে এগুলো বিক্রি করতে চান নাই। যখন চান নাই তখন তার উপরে অত্যাচার করছে এবং তার স্ত্রী, তার মেয়ের উপরও নাকি অত্যাচার করেছে। এজন্য সে কি করছে, নবাবের কাছে বিচার দিতে গিয়েছে। ইংরেজদের অত্যাচারের হাত থেকে প্রজাদের রক্ষা করতে না পারায় নবাব সিরাজউদ্দৌলা আমর্তদের ডেকে পাঠালেন। আসলে যারা আছে তাদের সবাইকে, রাজ্যে যারা আছে তাদেরকে ডেকে পাঠালেন। সিরাজউদ্দৌলা প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হওয়ার আমর্তদের কাছে নিজের বিরুদ্ধে নালিশ করেছেন এবং তাকে বিচার করতে বলেছেন। মূলত নবাব নিজেকে অপরাধী মনে করলেও প্রকান্তরে নবাবের আমর্তদেরই অভিযুক্ত করতে চেয়েছেন। মূলত নবাব এবার নিজে নিজে গিল্টি ফিল করতে, যে আমার রাজ্যের মানুষ এত বড় অসুখী, তার মেয়ের উপর অত্যাচার করা হয়েছে, অথচ আমি কিছুই করতে পারতেছি না, নিজেকে অপরাধী মনে হচ্ছে। কারণ তাদের কথায় নবাব ইংরেজদের ব্যবসা করার সুযোগ দেন এবং তাদের সহযোগিতায় এজন্য ইংরেজদের অত্যাচারী হয়েছেন। নবাব সিরাজউদ্দৌলার আমর্তরা দেশের কথা চিন্তা না করে ইংরেজদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। এতে নবাব মীর জাফরদের উপর সন্দেহযুক্ত মনোভাব পোষণ করেন। অর্থাৎ তারা বিভিন্নভাবে ইংরেজদেরকে কি করে, সুযোগ করে দেয়। ঠিক আছে, আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, আমরা একটু দেখি। এরপর বলেছেন, যখন মীর জাফর বললেন আমাদের প্রতি নবাবের সন্দেহের মনোভাবের পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমাদের উৎকণ্ঠিত হয়ে উঠব। সিরাজউদ্দৌলা মীর জাফরদের ব্যক্তি স্বার্থ এবং সব সন্দেহ ভুলে গেলে
কেবল দেশ এবং দেশবাসীর কল্যাণের পথে ঐক্যবদ্ধ হতে বললেন। নবাবের একমাত্র ব্রত দেশের কল্যাণ, দেশবাসীর কল্যাণ। তাই নবাব দেশের সংকট মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ করে দেশের শত্রুদের প্রতিহত করতে চান। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যম্ভাবী, তাই সিরাজউদ্দৌলা মির্জাফরদের মিথ্যা আশ্বাস দিতে নিষেধ করে দেন। নবাব সিরাজউদ্দৌলার পক্ষে থাকার মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ, উমিচাঁদ সবাই, অর্থাৎ সবাই বলে যে হ্যাঁ আমরা এখন নবাবের পক্ষে আছি। ধর্মের নামে শপথ করেছেন। এবার সবাইকে নবাব একত্রিত করে যে তোমরা ধর্মের নামে শপথ করো, এবং ধর্মের নামে শপথ করে তোমরা বলো যে তোমরা আর কখনো রাজ্যের মানুষের অকল্যাণে, নবাবের অকল্যাণে বা নবাবের কথার বাইরে গিয়ে আর কোনো কাজ করবে না। আসলে তারা এই শপথ মন থেকে করেননি। নবাব ছিলেন সহজ সরল মনের, তাই নবাব তাদের কথা সহজেই বিশ্বাস করেছেন। নবাব ভাবলেন নিশ্চয়ই তারা ওয়াদা ভঙ্গ নবাবের মন ভুলানোর জন্য করেছেন। মানে নবাব ভেবেছেন যে তারা ওয়াদা ভঙ্গ করবে না, কিন্তু আলটিমেট তারা নবাবের মানে মন জয় করার জন্যই ওয়াদা করেছেন। দেশের স্বার্থে তারা সঙ্গে থাকবেন, মানে তারা বলেছেন তারা দেশের সঙ্গে স্বার্থে থাকবেন, কিন্তু আলটিমেট তারা থাকে না। ইংরেজরা কাদের অনেক অত্যাচার করত? যুদ্ধদের, সৈনিকদের, লবণ চাষীদের, নারীদের। এটা উত্তর করো। দ্রুত এটা একটু উত্তর করো, দেখি পারো কিনা। ওকে, সো এই প্রশ্নের উত্তর, এটা কিন্তু খুব মানে সহজ একটা প্রশ্ন, আই হোপ তোমরা পারবা। ওকে স্যার, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে লবণ চাষীদের। মানে লবণ চাষিরা হচ্ছে ইংরেজদের কাছে লবণ বিক্রি করতো না, এই জন্য তারা কি করতো, লবণ চাষীদের উপর নানা রকম অত্যাচার করতো, নানা রকম কি করতো, অত্যাচার করতো। ওকে ফাইন, এইবার চলো আমরা একটু যাই। এরপরে একটু আগে যারা ধর্মের নামে ওয়াদা করেছিল নবাবের সঙ্গে থাকার, তারাই এখন একসাথে মিলিত হয়েছে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। অর্থাৎ তারা শপথ করেছে, তারা সবার পবিত্র ধর্মগ্রন্থ ধরে শপথ করেছে যে আমরা ইংরেজদের বিরুদ্ধে আমরা আর কখনোই কি করব না, ইংরেজদের পক্ষে আমরা আর কাজ করব না। কিন্তু তারাই আবার একত্রিত হয়েছে নবাবের বিরুদ্ধে। ষড়যন্ত্রকারীরা প্রথমে ষড়যন্ত্র করেছিলেন শওকত জংকে নবাব বানাবার জন্য। শওকত জংকে মনে আছে, ওই যে গসটি বেগমের যে পালক পুত্র যে ছিল, সেই পালক পুত্র, তাকে কি করবেন, নবাব বানাবেন। নবাব মোহনলালের অধীনে সৈনিক পাঠিয়ে শওকত জংকে হত্যা করলে তারা এখন ষড়যন্ত্র করেছিলেন মির্জাফরকে নবাব করার। তারা এরপর ষড়যন্ত্র করছে যে মির্জাফরকে বানানো। রাইসুল জোহালা আসল নাম নারায়ণ সিং। রাইসুল জোহালা একটা চরিত্র যার আসল নাম হচ্ছে নারায়ণ সিং। রাইসুল জোহালা সিরাজের প্রধান গুপ্তচর। গুপ্তচর মানে হচ্ছে যারা গোপনে যে কোনো তথ্য সরবরাহ করে, এরকম একজন গুপ্তচর যার নাম হচ্ছে রাইসুল জোহালা। কিন্তু এক কথা মির্জাফররা বুঝতো না, মানে এরা এই গুপ্তচরটাকে নবাব সব জায়গাতে পাঠিয়ে ইন্টারনাল ইংরেজদের যে খবর, সেই ইন্টারনাল খবরগুলো বের করে নিয়ে আসতেন। কিন্তু মির্জাফররা সেটা জানতো না যে রাইসুল জোহালা বা নারায়ণ সিং সে ছিল এদের মানে ইন্টারনাল বা গুপ্তচর ছিল। এই জন্য তারা রাইসুল জোহালাকে নিয়ে গুপ্তচরের কাজ করাতো। উমিচাঁদ চিঠি দিয়ে রাইসুল জোহালাকে রবার্ট ক্লাইভের কাছে পাঠিয়ে দিয়েছেন। রবার্ট ক্লাইভ রাইসুল জোহালাকে সন্দেহ করলে তিনি নবাবের মানে মির্জাফরের আর কি পাঞ্জা দেখান। ক্লাইভ রাইসুল জোহালাকে প্রশ্ন করলেন, তুমি কি গুপ্তচর? কিন্তু ক্লাইভ এমনভাবে বললেন, রাইসুল জোহালা শুনেছে তুমি কি গুপ্তচর। একথা শুনে রাইসুল জোহালা রেগে ক্লাইভকে বললেন, ইউ সেট আপ, মানে সে খুব গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ক্লাইভ রাইসুল জোহালাকে তলোয়ার দিয়ে কোপ দিলে রাইসুল জোহালার হাতে যে মূলো ছিল সেটি 2 খণ্ড হয়ে যায়। তাই সেই বিষয়টি কি করে রাইসুল জোহালা বললেন, একটু লবণ হলে মূলোটা কাঁচা খাবো ভেবেছিলাম। মানে যে হাতে একটা মূলো ছিল সেটা এক তলোয়ার দিয়ে যখন করে তখন রাইসুল জোহালা মজা করে বলেছিল যে যদি লবণ থাকতো, মানে ওই যে তারা লবণ চাষীদের নিয়ে অত্যাচার করতো, এই জন্য আর কি বলছে। প্রথমে রাইসুল জোহালার কথা কেউ বুঝতে পারলো না, তবে আস্তে আস্তে তার কথা সবাই কি করলো, আস্তে আস্তে তার কথাটা বুঝতে পারলো। তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে গুপ্তচরকে, মানে এই নাটকে গুপ্তচর চরিত্রে কে অভিনয় করেছে? উত্তর হচ্ছে নারায়ণ সিং। আর নারায়ণ সিং এর আরেক নাম কি, সেটা হচ্ছে রাইসুল জোহালা। ওকে, আচ্ছা এরপর খেয়াল করে দেখো, আমরা একটু সলভ করি যে কে গুপ্তচরের কাজ করতো, এটা সলভ করো। এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে। উমিচাঁদ, রাইসুল জোহালা, ঘসেটি বেগম, এরপর হচ্ছে রায়দুল্লভ। সবাই একটু দেখো,
ওকে, আবদুল্লাহ নোমান উত্তর করেছে বি। নাফিজা নাজনীন উত্তর করেছে খ। ওকে, সো আমরা একটু দেখি আমাদের সঠিক উত্তর কি। এটা খুব কমন প্রশ্ন, আই হোপ পারবো। আচ্ছা, এইবার দেখো উত্তর হচ্ছে কি রাইসুল জুহালা। উত্তর কি রাইসুল জুহালা। ওকে ফাইন। এরপর খেয়াল করে দেখো, এরপর দেখাচ্ছে, এরপর বলা হচ্ছে যে খেয়াল করো, এরপর বলা হচ্ছে যে নবাবকে পরাজিত করতে পারলে কে কি পাবে সে বিষয়ে দলিলে স্বাক্ষর করার জন্য ষড়যন্ত্রকারীরা মিরনের বাড়িতে সবাইকে আসতে বলেছেন। অর্থাৎ ষড়যন্ত্রকারীরা বলতে ইংরেজরা এবং মির্জাফর, অর্থাৎ যারা নবাবের বিপক্ষে কাজ করতো, তারা সবাই যুদ্ধ যদি হয়ে যায় এবং তারা যদি যুদ্ধে যদি জয়লাভ করে তাহলে কে কি পাবে এইটা নিয়ে তারা কি করতেছে, তারা বসেছেন। কারণ এখানে বৈঠক করলে সিরাজের গুপ্তচরেরা সন্দেহ করবে না, এজন্য তারা মিরনের বাড়িতে তারা বসেছেন। মিরন একজনের নাম, সবাই জানেন মিরন নাচ গান নিয়ে মশগুল থাকেন। মিরর যে ছিল সে সবসময় নাচ গান নিয়ে থাকেন, রাজনীতির মধ্যে থাকেন না। তখন ষড়যন্ত্রকারীরা কোনো ষড়যন্ত্রের জন্য বৈঠক করলে নাচ গানের আসর বসাতো। মানে তখন যে কোনো জিনিস, এখন যেমন ওই ছেলেরা আছে, আমার এক ফ্রেন্ড ছিল, তো হচ্ছে মানে একটা না অনেকগুলো ফ্রেন্ড আছে, ওরা নর্থ সাউথে পড়তো। তো নর্থ সাউথে যখন পড়তো তখন ওদের হচ্ছে মান্থলি ওদের একটা মানে পার্টি হতো। তো পার্টি হলে নর্মালি কি হয়, পার্টির তো অনেক ধরন আছে। তো ওদের পার্টি যেটা হয়, ওদের পার্টিতে পার্টি হলে ওরা মনে করে যে ওরকম, ওই যে তোমাদেরকে বোতলের গল্প বললাম না, তো ওরা মনে করে যে এর আজকে ধরো পার্টি, ওরা এক সপ্তাহ আগ থেকে মনে করে যে বোতলের অর্ডার দিতে থাকে, সবাইকে জিজ্ঞেস করে ওদের ফ্রেন্ড সার্কেল কে কোন বোতল খায়, সেই বোতলের তো অনেক ধরন আছে এরকম আর কি। তো এক একটা পার্টিতে এক একটা জিনিস। তো তখন যখন পার্টি হতো তখন কি হতো, এরকম মানে পার্টি হলেই কি কোন জিনিস রেডি থাকতো, নাচ গান রেডি থাকতো। তো এই যখন নাচ গান যখন রেডি করা লাগবে তখন ওই মিরনের বাড়িতে থাকতো, মিরনের বাসাতে, কারণ মিরনের বাসাতে সবসময় নাচ গান নিয়ে থাকতো, এটাই তার ব্যবসা। কারণ নবাবের গুপ্তচরেরা সংবাদ পেয়ে আসলে যাতে বলতে পারেন আমরা নাচ গান উপভোগ করেছি। অর্থাৎ নবাবের সৈন্যদল যদি এবার যদি জানতে পারে, যে যদি নবাবের প্রাসাদের মানুষ যদি জিজ্ঞেস করে নবাব যে আপনারা কোথায় গেছেন, তারা বলবে যে আমরা মিরনের বাসাতে গেছি। এখন মিরনের বাসাতে যে কেন যায় মানুষ, নাচ গানের জন্য যায়, স্বাভাবিক বিষয়। এরপর খেয়াল করে দেখো, এরপর বলেছে যে তারা নাচ গানের আড়ালে গুরুত্বপূর্ণ কাজ সেরে নেয়। গুরুত্বপূর্ণ কাজ কি, ওই যে নবাবের বিরুদ্ধে যে চক্রান্ত সেটা। এরপর হচ্ছে মিরনের বাড়িতে আলোচনার সবাই আসার আগে রায়দুল্লভ এসেছেন নিজের দাবিটা জানানোর জন্য। সবার আগে রায়দুল্লভ চলে এসেছেন, কেন রায়দুল্লভ এসেছেন, তার নিজের দাবি জানানোর জন্য। তিনি নিজের দাবিটা জানিয়ে দ্রুত চলে যাবেন, মানে দাবিটা জানাই সে চলে যাবে, যেন সে সবার আগে আসছে, যাতে নবাব ডাকলেই সঙ্গে সঙ্গে উপস্থিত হতে পারে, যাতে করে নবাব তাকে সন্দেহ না করে, তাহলে তাকে আর সন্দেহ করবে না। রায়দুল্লভ দাবি হচ্ছে সিরাজের পতন হলে সিংহাসনে বসবেন মীর জাফর এবং প্রধান সেনাপতি পদ তাকে দিতে হবে। তাহলে দেখো এখান থেকে তার দাবি কি, যে মীর জাফর হবে নবাব আর প্রধান সেনাপতি সে নিজেই হবে। নবাবের গুপ্তচরের চোখ ফাঁকি দিয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র যোগ দিতে ওয়াটস এবং রবার্ট ক্লাইভ নারীর ছদ্মবেশে মিরনের বাড়িতে এসেছেন। অর্থাৎ এরা তো ইংরেজ, খেয়াল করে দেখো, বাকি যারা আছে রায়দুল্লভ, মীর জাফর, এরা তো প্রাসাদের মানুষ, এরা মিরনের বাড়িতে যেতেই পারে। কিন্তু ওয়াটস এবং রবার্ট ক্লাইভ এরা তো বাহিরের মানুষ, ইংরেজ, এই জন্য এরা কি করেছে, নারীর ছদ্মবেশে এরা মিরনের বাড়িতে ঢুকেছে। চারদিকে নবাবের গুপ্তচর সবার প্রতি কড়া নজর রেখেছেন। নবাবের গুপ্তচরের হাতে যাতে ধরা না পড়েন বা কোনোভাবে বুঝতে না পারেন, এজন্য ওয়াটস এবং রবার্ট ক্লাইভ নারীর ছদ্মবেশ ধারণ করে মিরনের বাড়িতে তারা কি হয়েছেন, উপস্থিত হয়েছেন। তার মানে ইংরেজ যে দুজন রয়েছে তারা নারীর ছদ্মবেশে মানে বোরকা পরে তারা কি করেছেন, ভিতরে ঢুকেছেন। সিরাজউদ্দৌলার আমর্তদের অধিকাংশই অর্থলোভী, মানে আমর্ত বলতে আবার বলছি যারা প্রাসাদে যারা ছিল, হ্যাঁ তারা আর কি, মন্ত্রী সবাই যারা ছিল এরা সবাই অর্থলোভী, বিশ্বাসঘাতক হলেও তাদের মধ্যে অন্যতম উমিচাঁদ। অর্থের জন্য তিনি কখনো নবাবের কখনো ইংরেজদের পক্ষ নিতেন। অর্থাৎ বাকিরা তো সবাই ইংরেজদের পক্ষে, কিন্তু এই লোক দুই পক্ষেই থাকতো। কলকাতার অ্যাটাকের সময় উমিচাঁদ যে ক্ষতি হয়েছে তা নবাব পূরণ করে দিলে ইংরেজদের প্ল্যানের সব সময় খবর নবাবকে জানিয়ে দেয়। আবার পলাশীর যুদ্ধের আগে তিনি ইংরেজদের বলেছেন তাকে 30 লক্ষ টাকা দিলে ইংরেজদের সহযোগিতা করবেন। এই মুহূর্তে যদি উমিচাঁদকে বলা হয় তাকে টাকা দেওয়া হবে না, তাহলে তিনি সব খবর নবাবকে বলে দিবেন। অর্থাৎ তাদের সাথে যে চুক্তি হয়েছে, এখন যদি না বলে, ইংরেজরা যদি তাকে যদি টাকা না দেয়, তাহলে সে সব কিছু নবাবকে জানিয়ে দিবে। আবার উমিচাঁদকে টাকা দেওয়া যাবে না, তাই উমিচাঁদকে ঠকানোর জন্য ক্লাইভ দুটো দলিল করেছেন। এইবার উমিচাঁদকে তারা টাকাও দিবে না, উমিচাঁদকে ঠকাবে, এই জন্য তারা কি করছে, একটা জাল দলিল করছে। নকল দলিলে উমিচাঁদের নাম থাকবে আর আসল দলিলে উমিচাঁদের নাম থাকবে না। নকল দলিলে লেখা হয়েছে সিরাজ হেরে গেলে উমিচাঁদ 20 লক্ষ টাকা পাবেন। যদি সিরাজ হেরে যায় তাহলে উমিচাঁদ কত লক্ষ টাকা পাবেন, 20 লক্ষ। নকল দলিলটাই অ্যাডমিরাবল ওয়াটস সই করতে রাজি হননি। ওয়াটসের সই জাল করে দিয়েছেন লুসিংটন।
রাজবল্লভ বুঝতে পেরেছেন দলিলে যা লেখা আছে তা অনুযায়ী মূল ক্ষমতা থাকবে কোম্পানির, মীর জাফর শুধু নামমাত্র। সব ক্ষমতা কিন্তু যদি মীর জাফরকে নবাব বানানো হয়, উপর থেকে সবকিছু চালাবে কিন্তু ইংরেজরা, আর মীর জাফর জাস্ট নামমাত্র থাকবে, সিংহাসনে বসবেন। ক্লাইভ দলিলে ফিরিয়ে দিয়ে পরবর্তীতে আবার নতুন করে দলিল তৈরি করে আনতে চাইলেন। চারদিকে নবাবের গুপ্তচর সবার প্রতি কড়া নজর রাখছেন, তাই মীর জাফর কাল বিলম্ব না করে নিজের স্বার্থকে পাকাপুক্ত করার জন্য দলিলে সই করে দেন। মীর জাফর আর কোনো কিছু না ভেবে দলিলে সই করে দেন, অর্থাৎ কে কি করবে না করবে সেই বিষয় আর কি। ক্লাইভ মীর জাফরের মন শক্ত করার জন্য বললেন, আমরা এদেশ চাই না, আমরা চাই টাকা। আপনারা দেশের প্রয়োজনে সিরাজকে সরিয়ে দিচ্ছেন, কারণ সিরাজ অত্যাচারী। সিরাজকে সরাতে পারলেই দেশের কল্যাণ হবে। দলিলের স্বাক্ষরের পর সবাই চলে গিয়েছিলেন। মোহনলাল সিরাজের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি। খুবই ইম্পর্টেন্ট তথ্য যে সিরাজউদ্দৌলার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতির নাম কি? উত্তর হচ্ছে মোহনলাল। তার নাম কি? উত্তর হচ্ছে মোহনলাল। তিনি গুপ্তচরের মাধ্যমে সংবাদ পেয়েছেন মিরনের বাড়িতে ষড়যন্ত্রকারী মিলিত হয়েছেন, তাই তিনি এখানে ছুটে এসেছেন। কিন্তু মোহনলাল এসে কোনো ষড়যন্ত্রকারীকে পাননি, অর্থাৎ মোহনলাল সবার আগে চলে এসেছেন, কিন্তু এসেই মোহনলাল খবর পেয়ে চলে এসেছেন, কিন্তু ততক্ষণে তারা বেরিয়ে পড়েছে। এইটা সলভ করো। উমিচাঁদকে ঠকানোর জন্য কে দুটো দলিল তৈরি করেছেন? মীর জাফর, ওয়াটসন, ক্লাইভ, রায়দুল্লভ। অপ্রাসঙ্গিক প্রশ্ন করবে না বাবা, একটু পড়াটা একটু ভালো করে বুঝো, দ্রুত উত্তর করো। এটা কিন্তু খুব কমন প্রশ্ন। গুড, আমরা একটু দেখি সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে ক্লাইভ। তোমরা অনেকেই কেন জানি ভুল করছো। ওয়াটসন কেন দিয়েছো? জাল যেটা করেছে সেটা হচ্ছে ক্লাইভ করেছে, তাই না? আমরা একটু দেখি, এই যে এখানে খেয়াল করে দেখো, এই যে দেখো, এই লাইনটা খেয়াল করো, দেখো। তাই উমিচাঁদকে ঠকানোর জন্য ক্লাইভ দুটো দলিলে স্বাক্ষর করেছেন, ঠিক আছে, দুটো দলিল বানিয়েছেন। তার মানে এটা কি হবে? উত্তর হবে ক্লাইভ। ওকে, সো উত্তর ক্লাইভ হবে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এরপর বলা হচ্ছে যে দেখো, এরপর বলেছে এমন সময় নবাব সিরাজউদ্দৌলা এসে বললেন, দুর্নামের হাত থেকে রক্ষা করার জন্য প্রাসাদে নিয়ে আসা হয়েছে, কারণ ঘসলি বেগম নবাবের নিজের খালা হয়ে নবাবের বিরুদ্ধে বাইরের লোকদের সাথে চক্রান্ত করলে তার দুর্নাম হবে, অর্থাৎ দুর্নাম যাতে না হয় এই জন্য ঘসলি বেগমকে সে প্রাসাদে নিয়ে আসছে। নবাবের প্রাসাদে থাকলে তিনি ষড়যন্ত্রকারীদের সঙ্গে আর যোগাযোগ করতে পারবেন না, ফলে ঘসলি বেগমের আর দুর্নাম হবে না। কিন্তু ঘসলি বেগমকে বন্দি রাখার জন্য তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন, মানে ঘসলি বেগমকে বন্দি করছে এই জন্য তার খারাপও লাগতেছে, আবার বন্দি না রাখলে আবার সে কী করবে? চক্রান্ত করবে, এই জন্য বাধ্য হয়ে করে রেখেছে, বন্দি করে রেখেছে। সিরাজ লুৎফাকে বললেন, লুৎফা হচ্ছে সিরাজের স্ত্রী, লুৎফাকে বললেন, আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেওয়ালের ভিড়। দেওয়াল বলতে নবাব চারপাশের বিরূপ পরিবেশ এবং সকলের বৈরী আচরণকে বোঝানো হয়েছে, অর্থাৎ তার আশেপাশের মানুষজন তার বিপক্ষে, এজন্য তিনি সেটা বলেছেন, ঠিক আছে। এরপর খেয়াল করে দেখো, এরপর বলছেন নবাব শাসন কার্য পরিচালনা শুরু থেকে ঘরে বাইরে বিভিন্ন ষড়যন্ত্রের জালে আবদ্ধ হন। নবাবের চারপাশে মানুষজন, সেনাপতি, উজির, আমর্ত, খালাম্মা সহ অনেকেই নবাবের সঙ্গে বেইমানি আর বিশ্বাসঘাতকতা করেছিলেন। এতে সকলের সঙ্গে নবাবের দেওয়াল তৈরি হয়, এই দেওয়ালগুলো তার অস্তিত্বকে সংকটে ফেলেছে। লুৎফা বললেন, কজন বিদেশি বেনিয়ার এত স্পর্ধা কি করে সম্ভব হয়, অর্থাৎ বিদেশ থেকে এরা এসে এদের এত বড় সাহস কীভাবে হয়? তখন সিরাজ বললেন, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব, অর্থাৎ তোমার ঘরের লোকই যদি মানে তোমার বিশ্বস্ততা অর্জন না করতে পারে, তাহলে বাইরের লোক তোমার যে কোনো কিছু করে দিতে পারে। এখানে ঘরের লোক বলতে সিরাজের আমর্তদের এবং বাইরের লোক বলতে ইংরেজদের বোঝানো হয়েছে। সিরাজের আমর্তগণ অর্থাৎ মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুল্লভ নবাবকে পরাজিত করতে গোপনে ইংরেজদের সঙ্গে আতাত করছেন, আতাত মানে তাদের সাথে বন্ধুত্ব করেছেন, তাদের সাথে মিলে গিয়েছেন। এর ফলে ইংরেজরা সিরাজের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত করার সাহস পায়। সিরাজউদ্দৌলার পরিস্থিতির কথা ভেবে ঘরের শত্রুদের প্রতিকায় করতে পারেননি। মীর জাফর দীর্ঘদিন সেনাবাহিনীর প্রধান থাকায় অনেক সৈন্য তার অনুগত ছিল। মীর জাফরকে ফাঁসি দিলে সেনাবাহিনীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিতে পারে ভেবে সিরাজউদ্দৌলা কোনো পদক্ষেপ নিতে পারেননি, এজন্য সে মীর জাফরকে ছেড়ে দিয়েছে। কারণ মীর জাফরকে যে এখন যদি আটক করা হয়, ফাঁসি দেওয়া হয়, তাহলে সেনাপতিদের ভিতরে, সৈন্যদের ভিতরে একটা বিভ্রান্ত তৈরি হবে। এমন সময় সেনাপতি মোহনলাল সংবাদ পাঠালেন, লুৎফার নিষেধ সত্ত্বেও সিরাজউদ্দৌলা বের হয়ে গেলেন যে আপনাকে বের হতে হবে যুদ্ধের জন্য। পলাশির যুদ্ধের আগের রাতে
যুদ্ধের বিষয় চিন্তা করে নবাবের চোখে ঘুম আসছে না। নিয়ম অনুযায়ী যুদ্ধের আগের রাতে তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য নবাবের প্রথম সেনা, এটা একটু মিস্টেক হয়েছে, মানে তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য, তো প্রধান সেনাপতির সঙ্গে যুদ্ধের বিষয় পরামর্শ করার কথা, কিন্তু নবাব যেহেতু মির্জাফরের উপর কোনো ভরসা বিশ্বাস নেই, তাই যুদ্ধের বিষয় পরামর্শ করার জন্য তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি মোহনলাল এবং মীর বরদানকে ডেকেছেন। তাহলে নবাবের দুজন সেনাপতি বিশ্বস্ত ছিলেন, তার ভিতরে একজন কি ছিলেন? মোহনলাল, আরেকটা ছিল মীর মর্দান। তো মোহনলাল এবং মীর মর্দান এরাও সেনাপতি ছিলেন, কিন্তু এদের থেকেও র্যাঙ্কে বড়, পদবিতে যে বড় ছিল সে ছিল মির্জাফর। এই জন্য মির্জাফরকে সে আর যুদ্ধের আগের রাত ডাকেননি। মোহনলাল জানালেন ইংরেজদের পক্ষে মোট সৈন্য 3000, তাহলে ইংরেজদের পক্ষে মোট সৈন্য 3000-এর বেশি হবে না। অপরপক্ষে নবাবের সৈন্যের সংখ্যা ছিল 50,000। দেখো কোথায় 50,000 আর কোথায় 3000, তার মানে বুঝতেই পারতো যে নবাব অবশ্যই জিতবে, কিন্তু এই জেতার ভিতরে নবাব কি হয়? হেরে যায়। দেখো ছোট বড় মিলিয়ে ওদের কামান হবে গোটা 10, অর্থাৎ ইংরেজদের কামান হবে গোটা 10, নবাবের কামান 500টারও বেশি, তার মানে এদের হচ্ছে 10টার মতো আর নবাবের হচ্ছে 50টার মতো। নবাবের আগ থেকেই বুঝতে পেরেছিল যে ইংরেজদের তুলনায় শক্তি এবং সামর্থ্যের বেশি থাকা সত্ত্বেও মীর জাফরদের বিশ্বাসঘাতকতার কারণে পরাজয় অবশ্যম্ভাবী হতে পারে। প্রধান সেনাপতি মীর জাফর এবং তার কিছু কাছের মানুষের প্রতি নবাবের বিশ্বাস ছিল না। মীর জাফরের সহযোগিতায় ইংরেজদের জয় সহজ হতে পারে। এজন্য সিরাজউদ্দৌলা অনেক শক্তিশালী সেনাবাহিনী থাকার পরও কেমন তুচ্ছ মনে হচ্ছে, মানে এত কামান, এত সেনাপতি থাকা সত্ত্বেও তার কি হচ্ছে না? ভিতরে কনফিডেন্স আসতেছে না। ওকে, মানে নবাবের ভেতরে কনফিডেন্স আসতেছে না। এরপর দেখো নবাবের রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ আর যুদ্ধ হবে পলাশী নামক এক স্থানে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে নবাবের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে মুর্শিদাবাদ। আর যুদ্ধ কোথায় হবে? যুদ্ধ হবে পলাশী নামক এক স্থানে। নবাব সিরাজউদ্দৌলার আগে থেকেই বুঝতে পেরেছিলেন মির্জাফর হয়তো যুদ্ধ নাও করতে পারে, মানে মির্জাফর হয়তো যুদ্ধের আগেই সবকিছু করে দিতে পারে। তারপরও নবাব মির্জাফরকে যুদ্ধক্ষেত্রে এনেছেন এজন্য যে মির্জাফর রাজধানীতে রেখে আসলে সবাই যখন যুদ্ধক্ষেত্রে আসবে তখন মির্জাফর রাজধানী দখল করে নিতে পারে। তাই নবাব চোখে চোখে রাখার জন্য মির্জাফর সেনাপতির যুদ্ধক্ষেত্রে এনেছেন। আর সিরাজউদ্দৌলা মির্জাফরের ষড়যন্ত্র বোঝা সত্ত্বেও পরিস্থিতির কথা ভেবে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন, মানে সবকিছু ভেবে লোকটা, মানে তখন আসলে নবাবের আর কিছুই করার ছিল না, সে সেনাপতি, এজন্য তাকেই এই পদটা দিয়েছেন। কারণ মির্জাফর দীর্ঘদিন সেনাবাহিনীর প্রধান থাকায় অনেক সৈন্য তার অনুগত ছিল, মানে সে তো অনেকদিন ধরে একটা পদে থাকলে অনেক মানুষ তার অনুগত হয়ে যায় না এমন। মির্জাফরকে এখন প্রধান সেনাপতির পদ থেকে বহিষ্কার করলে সেনাবাহিনীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই অভ্যন্তরীণ গোলযোগ এড়ানোর জন্য সিরাজউদ্দৌলা মির্জাফরকে যুদ্ধের সর্বময় কর্তৃত্ব দিয়েছেন। মূলত সিরাজের প্রধান ভরসা মোহনলাল এবং মীর মর্দানের উপর, মির্জাফরের উপর নয়। মির্জাফরের উপর সে মানে আশা করে না, তবুও মির্জাফরকে সে প্রধান সেনাপতি বানিয়ে দিয়েছেন। আর প্রধান সেনাপতি থেকে তাকে বহিষ্কার করা হলে অভ্যন্তরীণ তাদের ভিতরে সৈন্য যারা রয়েছে তাদের ভিতরে একটা ঝগড়া তৈরি হবে, এজন্য। এরপর খেয়াল করে দেখো পলাশীর যুদ্ধের আগদিন মির্জাফর গুপ্তচর ওমর বেগের ভাই কোমর বেগ গোপনে এখানে এসেছেন গুপ্তচর বৃত্তি করার জন্য। এখানকার তথ্য দিয়ে সে মির্জাফরকে জানিয়ে দিবে। কোমর বেগ সিরাজউদ্দৌলার, কোমর বেগ একজনের নাম, কোমর বেগ সিরাজউদ্দৌলার প্রহরীর হাতে ধরা পড়ে যাওয়ার জন্য এখন বলেছেন নবাবের কাছে বিচার চাইতে এসেছেন। মানে সে যখন প্রহরীর হাতে যখন ধরা পড়ে, এই ওমর বেগ সে মূলত প্রাসাদের ভিতরে ঢুকতে চাইছে কিসের জন্য? ওই যে তথ্যগুলো দেওয়ার জন্য। ধরা পড়লে সে বলে যে সে নবাবের কাছে আইছে কিসের জন্য? বিচার চাওয়ার জন্য। কোমর বেগের অভিযোগ হচ্ছে মোহনলালের হুকুমে তার ভাই ওমর বেগ হত্যা করা হয়েছে। মোহনলালের হুকুমে ওমর বেগ কি করা হয়েছে? হত্যা করা হয়েছে, মানে সে নিজের মতো করে বানাই বলতেছে। ওমর বেগ মোহনলালের প্রহরীর হাতে ধরা পড়ে পালানোর চেষ্টা করলে তলোয়ারের গায়ে মারা যায়। তার কাছে ক্লাইভের চিঠি পাওয়া যায়। ওমর বেগ জমাদারকে হত্যা করে মোহনলাল ঠিক কাজ করেছে। সিরাজউদ্দৌলা ছিলেন দায়শীল মানুষ, তিনি আগামীকাল যুদ্ধের পর তাকে ছেড়ে দিতে বললেন। রাত প্রায় শেষ হয়ে এসেছে, তাই সিরাজউদ্দৌলা সেনাপতি মোহনলাল এবং মীর মর্দানকে বিশ্রাম নেওয়ার জন্য যেতে বলেন। মানে সারা রাত তারা মিটিং করছে, এবার তাদেরকে বলে যে তোমরা একটু রেস্ট নাও। এরপর খেয়াল করে দেখো সিরাজউদ্দৌলা সরাসরি যুদ্ধক্ষেত্রে না গিয়ে একটু দূরে অস্থায়ী ছাউনিতে অবস্থান করে পর্যবেক্ষণ করছেন। যুদ্ধ থেকে একজন এসে নবাবকে যুদ্ধের অবস্থান জানাচ্ছেন। কোম্পানির ফৌজ লক্ষ্যবেগে আশ্রয় নিয়েছেন। পলাশীর যুদ্ধে প্রথম শহীদ হন সিরাজের সেনাপতি নৌবে সিং হাজারে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে পলাশীর যুদ্ধে প্রথম শহীদ কে? পলাশীর যুদ্ধে প্রথম শহীদের নাম হচ্ছে নৌবে সিং হাজারে। তারপর নিহত হন বদ্রি আলী। এই বদ্রি আলী হচ্ছে দ্বিতীয় শহীদ। মির্জাফর রায়দুল্লাহ বিশ্বাসঘাতকতার বিশাল সেনাপতি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ না করে পিলারের মতো দাঁড়িয়ে আছেন, অর্থাৎ
এরা সবাই যুদ্ধে গিয়েছে, এত হাজার সৈন্য নিয়ে যুদ্ধে গিয়েছে, কিন্তু সবাই পিলার মতো দাঁড়িয়েছে, কারণ মির্জাফর তাদেরকে ঘোষণা দিচ্ছে না যে যুদ্ধ করো। এখন সেনাপ্রধান যদি ঘোষণা না দেয় তাহলে কিন্তু সৈন্যরা যুদ্ধ করতে পারে না, কারণ যুদ্ধে সিরাজের পতন হলে তাদের উদ্দেশ্য সফল হবে। মোহনলাল নবাবের বিশ্বস্ত সেনাপতি বীর বিক্রমে যুদ্ধ করে ইংরেজদের সৈন্য প্রায় পরাজিত করে নিচ্ছেন। এমন সময় বৃষ্টি এলে মির্জাফর যুদ্ধ বন্ধ করতে বললেন। হঠাৎ করে বৃষ্টি আসছে, এমন সময় কি করেছে যে মির্জাফর বলছে যে যুদ্ধ বন্ধ করো, কারণ এভাবে যুদ্ধ করলে ইংরেজরা পরাজিত হতে পারে, তাই ইংরেজরা পরাজিত হলে মির্জাফর নবাব হতে পারবে না। মোহনলাল বিষয়টি বুঝতে পেরে যুদ্ধ চালিয়ে যেতে চাইলেন, কিন্তু প্রধান সেনাপতির আদেশ পেয়ে ক্লান্ত সৈনিকরা যুদ্ধ বন্ধ করে শিবিরের দিকে ফিরতে লাগলেন। শিবির মানে হচ্ছে তাদের যেই কুটি আছে, যে দল আছে, সেদিকে ফিরতে লাগলেন। কিলপ্যাট্রিক সুযোগ পেয়ে পিছন থেকে নবাবের সৈনিকদের উপর আক্রমণ করলেন। এরা পিছনের দিকে চলে যাচ্ছে সবাই, এবার পিছন দিক থেকে ইংরেজরা তাদেরকে কি করছে, আক্রমণ করছে। এতে নবাবের সৈনিকরা দিশাহারা হয়ে পড়েন। বৃষ্টিতে ভিজে বারুদ অকেজো হয়ে পড়লে মীর মর্দান কামান ছাড়া যুদ্ধ চালিয়ে যান। এভাবেই দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে করতে মীর মর্দান শহীদ হয়ে যান। এবার মীর মর্দান কি হয়ে যান, মারা যান। ওকে, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, কার কোন প্রশ্ন আছে কিনা? ওকে, আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, আমরা দেখলাম যে মীর মর্দান মারা যান। মোহনলাল ফিরে এসে নবাবকে জানালেন বিশ্বাসঘাতকতা ইংরেজদের সহযোগিতা করার জন্য পলাশিতে আমাদের পরাজয় হয়েছে, অর্থাৎ আমাদের পরাজয় হয়েছে আমাদের বিশ্বাসঘাতকতার জন্য। তিনি নবাবকে রাজধানী মুর্শিদাবাদে ফিরে সৈন্য সংগ্রহ করার কথা বললে নিজে পলাশিতে ফিরে যেতে চাইলেন, অর্থাৎ বলেছেন যে সৈন্য সংগ্রহ করার জন্য, কিন্তু নবাব নিজেই যুদ্ধের ময়দানে যেতে চাইলেন। মোহনলাল বুঝতে পেরেছিলেন পলাশির যুদ্ধে নিশ্চিত পরাজয় এবং তার মৃত্যু অনিবার্য, তারপরও তিনি পলাশিতে ফিরে যেয়ে যুদ্ধ করতে চান। মোহনলালের পরামর্শ অনুযায়ী সিরাজউদ্দৌলা স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা করার জন্য রাজধানীতে ফিরে আসলেন। রাইসুল জোহালার আসল নাম নারায়ণ সিং, তিনি সিরাজউদ্দৌলার খুব বিশ্বস্ত গুপ্তচর। সিরাজউদ্দৌলা এখান থেকে চলে যাওয়ার রাইসুল জোহালা খুব খুশি হয়েছেন, এজন্য যে তাহলে ইংরেজরা আর নবাবকে ধরতে পারবে না। সিরাজউদ্দৌলার খোঁজে সৈন্যদের সঙ্গে প্রবেশ করলেন ক্লাইভ, মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ। ক্লাইভ গুলি করে নারায়ণ সিংকে হত্যা করেন। নারায়ণ সিং যেহেতু নবাবের পক্ষের জন্য তাকে কি করেন, হত্যা করেন। এরপর এবং সিরাজউদ্দৌলাকে ধরে রাখে রাজধানীর দিকে অগ্রসর হন। সিরাজউদ্দৌলাকে আস্তে আস্তে সিরাজউদ্দৌলা কি হয়েছে, ওই প্রাসাদ থেকে বের হয়ে গিয়েছেন। সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হয়ে স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টার জন্য রাজধানী ফিরে এসে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। রাজধানীতে ফিরে এসেছেন কারণ এটাই শেষ সুযোগ। একবার ক্লাইভের হাতে রাজধানীর পতন হলে এদেশের স্বাধীনতা চিরকালের মতো লুপ্ত হয়ে যাবে। সিরাজউদ্দৌলা সাধারণ জনগণকে বুঝাতে চেয়েছেন যে মির্জাফর, রায়দুল্লভ, জগৎ শেঠ, রাজবল্লভ সহ বিশ্বাসঘাতকরা দেশবাসী ও দেশের মাটির সঙ্গে প্রতারণা করে যুদ্ধে অংশগ্রহণ করেননি। তারা দেশের পক্ষে যুদ্ধ করত, তাহলে ইংরেজরা পরাজিত হতো। যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখলেন, এমন মুষ্টিমেয় দেশপ্রেমিক তাতে প্রাণ দিয়েছেন। নবাব পুনরায় যুদ্ধ করে দেশের স্বাধীনতা রক্ষার বীরদের এই মহান আত্মত্যাগকে মহিমান্বিত করে রাখতে চান। যারা দেশে ও জাতির জন্য প্রাণ দিয়েছেন, সেই প্রাণ দান নবাব ব্যর্থ হতে দিবেন না, অর্থাৎ যারা মারা গিয়েছে তাদেরকে ব্যর্থ হতে দিবেন না। সিরাজউদ্দৌলার পরাজয়ের খবর শোনার সাথে সাথে বিজয়ী সৈন্যদের অত্যাচার এবং লুটরাজের ভয়ে নগরের অধিকাংশ লোক তাদের দামি জিনিসপত্র সাথে নিয়ে যে কোনো দিকে পালিয়ে যাচ্ছেন। মানে যখন ইংরেজরা যখন ক্ষমতায় চলে আসছে তখন তারা কি হচ্ছেন, সবাই কি করছেন, আস্তে আস্তে কি হচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। সিরাজউদ্দৌলা নগরের লোকদের না পালিয়ে ইংরেজদের বিরুদ্ধে জনগণের যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হতে বললেন। ক্লাইভ একবার যদি রাজধানী দখল করে নিতে পারে তাহলে চিরকালের জন্য এদের স্বাধীনতা লুপ্ত হয়ে যাবে। এখন শুরু হবে ইংরেজদের নির্যাতন, শোষণ, বঞ্চনা। তখন কান্নাকাটি করেও আর কোনো লাভ হবে না। সৈন্য সংগ্রহ করার জন্য নবাব রাজকোষাগার খুলে দিলেন, কিন্তু অনেকেই সৈন্য সংগ্রহের কথা বলে টাকা নিয়ে নিজের লোকজন নিয়ে শহর থেকে পালিয়ে গেলেন। নবাব সবাইকে টাকা দিলেন যে তোমরা সৈন্য সংগ্রহ করো, কিন্তু কেউ সৈন্য সংগ্রহ করে নাই, উল্টে টাকা নিয়ে ভেগে চলে গেছে। সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিস খাঁ সৈন্য সংগ্রহের কথা বলে সিরাজউদ্দৌলার কাছ থেকে অজস্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তার নিজের শ্বশুর ইরিস খাঁ, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি, ইরিস খাঁ। ইরিস খাঁ সে নিজেই কি হয়েছে, টাকা নিয়ে পালাই গেছে। তখন নবাব হতাশাগ্রস্ত মানুষকে আশ্বান্বিত করে বললেন, ভীরু প্রতারকরা চিরকাল পালায়, তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। মীর মর্দান, মোহনলাল, রদ্রি আলী, নওবে সিং এরা না পালিয়ে প্রকৃত বীরের মতো যুদ্ধ করে গিয়েছেন। নবাব তাদের মতো জনগণকে দেশের স্বাধীনতার জন্য, দেশবাসীর মর্যাদার জন্য লড়াই করে যেতে বললেন। সিরাজউদ্দৌলা দেশপ্রেমী জনতাকে দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার সংকল্পে অস্ত্র দিয়ে বিশ্বাসঘাতক ও কাপুরুষ দেশদ্রোহী
দমনের কথা বলেছেন। সাধারণ জনতা স্বাধীনতার রক্ষার বিষয়ে আশাহত হয়ে পড়লে তাদের উদ্যুক্ত করার জন্য নবাব বললেন, মানে তাদেরকে মোটিভেশন দিচ্ছে যে সবাই যুদ্ধে আসো, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করো। তাদের হাতে অস্ত্র আছে, তারা আছে ছলনা ও স্বার্থ, কিন্তু তাদের এই অস্ত্রের চেয়ে বড় অস্ত্র দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার সংকল্পে যে অস্ত্র আমাদের আছে তা দিয়েই আমরা দেশদ্রোহীদের দমন করতে পারবো। নবাবের কথায় যখন সাধারণ জনতা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ও সাহস পেল, যুদ্ধ করার সাহস পেল, তখন আরেকটি দুঃসংবাদ শোনা গেল। সেটি হচ্ছে মোহনলাল বন্দী হয়েছেন। এবার একজন তো অলরেডি মারা গিয়েছেন, তার দুজন সেনাপতি, মীর মর্দান মারা গিয়েছেন, মোহনলাল এবার কি হয়েছেন, বন্দী হয়ে গেছেন। এরপর জনতা সম্পূর্ণভাবে আশা ছেড়ে দিয়েছে, কারণ সেনাপতি যে সেই বন্দী হয়ে গেছে। মোহনলাল বন্দী হওয়ার কথা শুনে জনতা চলে গেলেও সিরাজউদ্দৌলা হাল ছাড়েননি। তিনি পাটনা যেতে চাইলেন। পাটনা একটা জায়গার নাম, তিনি পাটনা যেতে চাইলেন, কারণ সেখানে তার অনেক বন্ধু আছেন, তাদের সাহায্য নিয়ে আবার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশের স্বাধীনতা রক্ষা করবেন। এখানে নবাবের স্বাধীনতা রক্ষার অপ্রাণ চেষ্টা লক্ষ্য করা যায়। নবাবের নিষেধ সত্ত্বেও লুৎপা নবাবের সঙ্গে যেতে চাইলেন। লুৎপা হচ্ছে তার স্ত্রী, বলছে তাকে যাওয়ার দরকার নেই, কিন্তু তবুও সে গিয়েছে। স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা করার জন্য সিরাজউদ্দৌলা এবং লুৎপা পাটনার দিকে রওনা হন। এটা সলভ করে। সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি? সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি? আচ্ছা, এখানে দেওয়া আছে, তোমরা সবাই পারবা। এটা হচ্ছে কি, ইরিস খান, সিরাজউদ্দৌলার। আচ্ছা, এরপর আমাদের দেখো মানে চতুর্থ অঙ্ক, একদম শেষ অঙ্ক। পলাশির যুদ্ধে ইংরেজরা জয় হয়েছে। সন্ধি অনুযায়ী নবাব মির্জাফর দরবারের সবাই মির্জাফরের জন্য অপেক্ষা করছেন। মানে জয় হয়েছে, এবার মির্জাফরের জন্য অপেক্ষা করছে, কারণ মির্জাফর এখন কি হবে, নবাব হবে। মির্জাফর কি হবে, নবাব হবে। মির্জাফর এসে সিংহাসন বসবেন। মির্জাফরের আসতে একটু দেরি হয়, তাকে নিয়ে রাজবল্লভ জগৎ শেঠ ইয়ার্কি তামাশা শুরু করেছে। তাকে নিয়ে ইয়ার্কি তামাশা শুরু করে। সে কিন্তু নবাব হয়ে আসবে, কিন্তু তাকে নিয়ে সবাই ইয়ার্কি তামাশা শুরু করছে, কারণ তার মির্জাফরের সেই পার্সোনালিটি নাই, কারণ তাকে ইংরেজরা পুতুলের মতো তাকে বসাচ্ছে। জগৎ শেঠ ইয়ার্কি করে বলেছেন, নতুন নবাবের ঢাল তলোয়ার ছেড়ে নবাবী পোশাক পরতে, চুলে কলপ, চোখে সুরমা, দাড়িতে আতর দেওয়ার জন্য হয়তো একটু দেরি হচ্ছে। মানে তাকে নিয়ে এবার সবাই মজা করতেছে। রাজবল্লভ ভাবছেন, দর্জি নতুন পোশাকটা নিয়ে ঠিকই সময় পৌঁছেছেন কিনা কে জানে। জগৎ শেঠ বললেন, নবাব আলীবর্দীর ইন্তেকালের পর আগের দিন থেকেই পোশাকটি তৈরি করে রেখেছেন। আমি ভাবছি সিংহাসনে বসার আগেই মির্জাফর হয়তো সিরাজউদ্দৌলার আর হারেমের ঢুকে পড়তে পারেন। এমন সময় মির্জাফর দরবারে প্রবেশ করলেন। মির্জাফর সিংহাসনে না বসে হাততল ধরে দাঁড়িয়ে আছেন ক্লাইভের অপেক্ষায়। দেখছো, সে কিন্তু নবাব নিজের মতো গিয়ে সে বসে যাবে, কিন্তু তার নিজের এমন ব্যক্তিত্ব যে সে ক্লাইভের জন্য দাঁড়িয়েছেন, যে ক্লাইভ আসবে তাকে হাত ধরে সিংহাসনে বসাবে। কারণ সে তো মানে নিজের যোগ্যতা দিয়ে নবাব হয় নাই, তাকে তো ইংরেজরা বসিয়েছে। এই আশায় কর্নেল লাইভ এসে মির্জাফরকে সিংহাসনে বসিয়ে দেওয়ার পর তিনি বসবেন, কারণ মির্জাফর ক্লাইভের জন্য নবাবের হতে পেরেছেন। এমন সময় ক্লাইভ এসে প্রবেশ করে বসলেন, কারণ মির্জাফরকে সিংহাসনে না বসিয়ে হাততল ধরিয়ে দাঁড় থাকতে দেখে বললেন, ইনি কি নবাব না ফকির? মানে সে দাঁড়িয়ে রয়েছে। এবার ক্লাইভও তাকে নিয়ে মস্কারি করা শুরু করছে যে তুমি কি নবাব নাকি তুমি ফকির। মির্জাফর বললেন, বাংলার মসনদে জন্য আমি আপনার কাছে ঋণী, মানে বাংলার এই ক্ষমতা দেওয়ার জন্য আমি আপনার কাছে ঋণী, তাই সে মসনদে আপনি বসিয়ে দিলে আমি বসবো, তা না হলে নয়। কর্নেল ক্লাইভ মির্জাফরের সিংহাসনে বসিয়ে দিলেন। এবার ক্লাইভ কি করলেন, সিংহাসনে তাকে বসালেন। এমন সময় পাগলের মতো চিৎকার করতে করতে উমিচাঁদ প্রবেশ করলেন। সিরাজউদ্দৌলার আমর্তদের